কমেন্ট বক্সে ড্রপ করতে পারেন। আমরা হচ্ছে মাঝখানে একটা টাইমে আপনাদেরকে কোশ্চেন করার জন্য আপু টাইম দিবেন, সেই টাইমগুলোতে কোশ্চেন করতে পারেন। সো এটাই, লেটস স্টার্ট, এনজয় করেন সবাই, এন্ড আই থিংক দ্যাট উইল বি আ ভেরি meaningful session today. Thank you so much. Thank you, Hemal. Thank you very much. Okay, assalamu alaikum. Good evening, everyone. Sorry to make you wait. Basically, I was waiting to see our participants join Kore Kina. They should need to wait korlam amra. We are going to start now. তো আজকের সেশনটা হচ্ছে IELTS স্পিকিং এর উপরে। We are, as it is called, mastering IELTS speaking. আমরা এখানে will try to master all the necessary things we need to know regarding IELTS speaking. ঠিক আছে? So let's start. আর meanwhile সেশনের মাঝখানে যদি আপনাদের কোনো কিছু নিয়ে কোনো কনফিউশন থাকে বা কোনো কোয়েশ্চেন্স যদি করতে চান, তাহলে ডেফিনেটলি চ্যাটে আমাকে কোয়েশ্চেন লিখতে পারেন। আমি অ্যাজ মাচ এস পসিবল কোয়েশ্চেনের আনসার দেওয়ার চেষ্টা করব। আর যদি মানে আমি এমনিতেও আপনাদেরকে কোয়েশ্চেন জিজ্ঞাসা করবো যে কার কোনো কোয়েশ্চেন আছে কিনা, চাইলে সেই সময়ের জন্য ওয়েট করতে পারেন। So let's begin. আমাকে একটু জানাবেন if I am audible, আমাকে ক্লিয়ারলি সবাই শুনতে পাচ্ছেন কিনা। So this is our class outline. আমরা আজকে যা যা করব, a lot of things. So we're going to begin with knowing what is IELTS speaking test. তারপরে আমরা স্পিকিং এর অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া গুলো দেখব। Okay, thank you very much. And then we will see the marking and the weightage, যে কিভাবে মার্কটাকে কনভার্ট করা হয় চারটা অ্যাসেসমেন্ট থেকে নিয়ে, তারপরে তিনটা পার্ট, কিভাবে টোটাল ক্যালকুলেশনটা হয়, উইল সি দ্যাট। এরপরে আমি চেষ্টা করবো আপনাদেরকে স্পিকিং এর উপরে কিছু টিপস দেওয়ার জন্য, and then we will get into the main part. আমরা introduced হব part 1 এর সাথে. We will see example questions and we are going to see model answers. এরপরে আমরা part 1 এর পরে part 2 তে চলে যাব. We are going to see what is part 2. We are going to see the example questions, actual real exam questions, basically not example questions, and sample answers. তারপরে we will be introduced with part 3, and after that we have the best part of the session, যেখানে আমরা part 3 টা যেহেতু সবচেয়ে বেশি ডিফিকাল্ট, part 3 তে যেহেতু ডিসকাশন কোয়েশ্চেন্স আসে, we will see what kind of question comes in part 3 এবং সেগুলোকে আমরা কিভাবে ক্র্যাক করতে পারি, and in what ways we can extend our answers, and in what ways we can achieve a very good band score. Okay, so let's begin with what is IELTS speaking test. So IELTS speaking test is one of the 4 modules of IELTS স্পিকিং, আর এটা হচ্ছে আপনার যতগুলো মডিউল আছে তার মধ্যে সবচেয়ে ছোট্ট একটা টেস্ট। 11 to 14 মিনিটসের মধ্যে আপনার টেস্ট শেষ হয়ে যাবে। টেস্টের মধ্যে there are 3 parts. Part 1, যেটাকে জেনারেল কোয়েশ্চেন্স বা ইন্টারভিউ কোয়েশ্চেন্স বলা হয়, ইউজুয়ালি এই পার্টটা অনেক ইজি হয়, এখানে মোস্ট অফ দ্য কোয়েশ্চেন্স আর রিগার্ডিং ইউ। Then there is part 2, যেটাকে কিউ কার্ড বা টপিক কার্ড বলা হয়, and then there is part 3, discussion question. তিনটা পার্টি আপনার 11 to 14 মিনিটস এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে। ইউজুয়ালি দ্য টেস্ট ইজ ডান ইন 15 মিনিটস। আর আপনার যে টেস্টটা হবে, এই টেস্টটা রেকর্ড করা হবে। সো অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়াটা দেখি আমরা, যে কিসের উপরে আমাদের স্পিকিং টেস্টটা অ্যাসেস করা হবে, এটা জানাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যে কোনো টেস্ট, যে কোনো এক্সামের জন্য অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, বিকজ দ্যাটস ওয়্যার উই লার্ন যে এক্সামিনার আমাদেরকে কোন কোন স্কেলে, কোন কোন সেক্টরে, কোন কোন সেগমেন্টে মার্ক করছে এবং মার্কিংটা কিসের বেসিসে হচ্ছে। সো যখন আমরা এটা সম্পর্কে ক্লিয়ার থাকবো, we can prepare ourselves better. So as we can see on the screen that there are 4 assessment criteria of speaking. প্রথমটা হলো fluency and coherence, secondly grammatical range and accuracy, thirdly lexical resource, and last of all pronunciation. So I'm going to go into details of this assessment criteria. So প্রথম যেটা fluency and coherence. So fluency and coherence জিনিসটা আসলে কি? So আমাদের বুঝতে হবে যে ফ্লুয়েন্সি ব্যাপারটা এমন না যে আমাকে অনেক ফাস্ট কথা বলতে হবে। হ্যাঁ, ফ্লুয়েন্সিটা হলো
আমি যখন কথা বলছি আমার কথার মধ্যে যেন একটা সুন্দর ফ্লো থাকে, আমার কথা আমি যেন হঠাৎ করে চুপ না হয়ে যাই, বা আমি যেন হঠাৎ করে এই ফাস্ট কথা বললাম, এই স্লো হয়ে গেলাম, বা এই চুপ হয়ে গেলাম, এই ধরনের আনন্যাচারাল পজেস যেন আমার কথার মধ্যে না থাকে। একটা যেন সুন্দর ন্যাচারাল একটা ফ্লো থাকে, স্মুথ একটা ফ্লো থাকে, এটা হলো আমার ফ্লুয়েন্সি। আর কোহিরেন্সটা হলো আমি যে কথাগুলো বলছি, যে আনসারগুলো আমি দিচ্ছি, সেই আনসারগুলোর মধ্যে যেন একটা সুন্দর একটা রেলেভেন্স থাকে, মানে আমার যেন কথাগুলো শুনতে এমন মনে না হয় যে আমি একটা কথা বলতে বলতে অন্য কথায় চলে গেছি এবং আই এম নট অ্যাওয়্যার অফ হোয়াট আই এম সেইং। সো এই জিনিসটা, ফ্লুয়েন্সি এবং কোহিরেন্স, এই জিনিসটা অ্যাচিভ করার জন্য আমার কি করা উচিত? ফার্স্ট অফ অল আমাকে আহ, ভেবে চিন্তে কথা বলতে হবে, মানে যখন আমি কথা বলছি আমাকে কনসিয়াস থাকতে হবে যেন আমি একটা কথা বলতে বলতে অন্য কথায় চলে না যাই। আর আই শুড নট বি জাম্পিং অ্যারাউন্ড আইডিয়াস, এটা নিয়ে কথা বলছি, বলতে বলতে অন্য কথা বললাম। কোহিরেন্স অ্যাচিভ করার জন্য হোয়াট উই শুড ডু ইজ ইউজ কোহেসিভ ডিভাইসেস, যেগুলো লিঙ্কিং ওয়ার্ড আছে এগুলো ইউজ করে কথাগুলো কানেক্ট করে করে বলতে হবে, কথাগুলো যেন ছাড়া ছাড়া না হয়। আম, এবং খুব বেশি নার্ভাস হওয়া যাবে না, খুব বেশি ওয়ারিড হওয়া যাবে না যে এই ওয়ার্ড ইউজ করবো না, এটা এটা কোনটা ইউজ করব, এটা থেকে এটাতে চলে গেলাম হঠাৎ করে। আহ, যখন আপনি কথা বলছেন বি ন্যাচারাল। যখন শুরু হয়ে গিয়েছে টেস্ট, তখন কথা বলতে বলতে আবার আপনি পজ দিয়ে সেন্টেন্সটা আবার শুরু থেকে শুরু করলাম, এটা করা যায় না। সো রিমেম্বার দ্যাট, এটা থেকে আপনার ফ্লুয়েন্সি এবং কোহিরেন্সটা থাকবে। আর এক্সপ্রেসিং ইমোশনস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আপনি আপনার বাংলা ভাষায়, আপনার মাতৃভাষায় ঠিক যেভাবে কথা বলেন, বলার সময় আপনি যেরকম আপনার ভয়েসটা চেঞ্জ হয়, আপনার যেরকম এক্সপ্রেশন আসে চেহারাতে, ভয়েসে, ঠিক সেরকম ইংলিশ বলার সময়ও জিনিসটা এরকম হতে হবে। আপনি যদি ইংলিশ বলার সময় খুব বেশি রিজিড ভাবে কথা বলেন, খুব বেশি রোবোটিক ভাবে কথা বলেন, তাহলে আপনার ব্যাপারটা বোঝা যাবে যে আপনি এটাতে ন্যাচারাল না। সো ওখান থেকে আপনার মার্কস লুজ হবে। তো ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্স হলো আমাদের প্রথম অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া, এবং এটা আমাদের 25% মার্কস ক্যারি করে। যে চারটা ক্রাইটেরিয়া আমাদের আছে তার মধ্যে প্রত্যেকটাই 1/4 মার্কস ক্যারি করে। আচ্ছা, সেকেন্ডলি হলো লেক্সিক্যাল রিসোর্স। তো লেক্সিক্যাল রিসোর্সটা তো রাইটিং এর সাথে সিমিলার। লেক্সিক্যাল রিসোর্স হলো ভোকাবুলারি, এবং আমি যেটা সবসময় করি ভেঙে বলে দিই যেন মনে থাকে। লেক্সিক্যাল রিসোর্স হলো আপনি কিভাবে মনে রাখবেন যেটা ভোকাবুলারি, এটা ওয়ার্ড। লেক্সিক্যাল ওয়ার্ডটা এসেছে লেক্সিস থেকে, ঠিক আছে? আর লেক্সিস মানে হলো ওয়ার্ডস। সো লেক্সিক্যাল রিসোর্স মানে আপনার ওয়ার্ডের রিসোর্স, আপনার যে ভোকাবুলারি, আপনি কতগুলো ওয়ার্ড জানেন, কতটা ভ্যারাইটি অফ ওয়ার্ডস জানেন, ওয়াইড রেঞ্জ অফ ওয়ার্ডস জানেন, এবং যে ওয়ার্ডগুলো আপনি জানেন বা যে ওয়ার্ডগুলো আপনি ইউজ করছেন, সে ওয়ার্ডগুলো আপনি কতটুকু ইফেক্টিভলি ইউজ করতে পারছেন। মানে আইএলটিএস এ কিন্তু এটা করা যায় না যে হ্যাঁ আমি একটা ওয়ার্ড শিখেছি, এই ওয়ার্ডটা আমি জাস্ট ইউজ করে দিয়ে আসলাম, মানে এটা খুব একটা কনটেক্সটের সাথে গেল না, বা খুব একটা রেলেভেন্ট না, বা খুব একটা আমার সেন্টেন্সের সাথে ফিট হচ্ছে না, বাট আমি এটা জাস্ট ইউজ করে দিয়ে আসলাম দেখানোর জন্য যে আমি এই ওয়ার্ডটা জানি। সো ইউ ক্যানট ডু দ্যাট। আপনাকে যে ওয়ার্ডগুলো আপনি ইউজ করছেন আপনার টপিকের সাথে অ্যাবসলিউটলি রেলেভেন্ট হতে হবে, এবং সেই ওয়ার্ডগুলোর যে প্রপার মিনিং, প্রপার ইউজ, এটা সম্পর্কে আপনাকে 100% শিওর হতে হবে। যদি আপনি না হন তাহলে সেই ওয়ার্ডটা আপনি ইউজ করবেন না। তো এই যে ভোকাবুলারি আপনার, এটা এখানেও আপনাকে 25% মার্কস থাকবে, 1/4। এবং এই জায়গায় বেসিকলি আপনাকে দুইটা জিনিস দেখাতে হবে। একটা হলো যে আপনি কারেক্ট ইউজ অফ ওয়ার্ডস জানেন, ইফেক্টিভলি জানেন, রেলেভেন্ট ওয়ার্ডস জানেন যেগুলো আপনার কনটেক্সটের সাথে রেলেভেন্ট। এবং সেকেন্ডলি আপনাকে দেখাতে হবে যে আপনি ওয়াইড ভ্যারাইটি অফ ওয়ার্ডস জানেন, মানে একটা ওয়ার্ডের বিভিন্ন সিনোনিম জানেন, একটা ওয়ার্ডকে বিভিন্নভাবে ইউজ করতে জানেন। যখন আপনি টেস্ট দিচ্ছেন তখন একটা ওয়ার্ডকে বারবার ইউজ করবেন না, সে ওয়ার্ডটাকে যদি ইউজ করতে হয় তাহলে ইউজ ইটস সিনোনিম, নট দ্য এক্সাক্ট ওয়ার্ড। সো এই দুটো জিনিস হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অ্যান্ড রেলেভেন্ট রিগার্ডিং লেক্সিক্যাল রিসোর্স। ওকে, থার্ড অফ অল উই হ্যাভ গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসি, এবং এটাও আমাদের রাইটিং এর সাথে একদম মিলে যায়। রাইটিং এও আমাদের গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসি আছে, এবং রাইটিং এ এটা যেরকম, স্পিকিং এও এটা সেরকম, সেম জিনিস। গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসি। সো ফার্স্ট অফ অল আপনাকে গ্রামাটিক্যাল অ্যাকিউরেসি বলতে আমরা কি বুঝি? গ্রামাটিক্যাল অ্যাকিউরেসি হলো যত রকমের গ্রামার্স আছে, আমি যত সেন্টেন্স
বলছি আমার টেস্টে, সবগুলো সেন্টেন্স আমাকে I have to use grammatically accurate sentences, মানে যে সেন্টেন্সগুলো আমি বলছি সেখানে কোনো ধরনের গ্রামাটিক্যাল মিস্টেকস থাকা যাবে না। যেমন সাবজেক্ট ভার্ব অ্যাগ্রি করতে হবে, যে প্রেপোজিশন অ্যাডভার্বিয়াল যে এক্সপ্রেশনসগুলো আমরা ইউজ করব সেগুলো অ্যাকুরেট হতে হবে। তারপরে আমরা যে টেন্স ইউজ করছি টেন্স অ্যাকুরেট হতে হবে। ফর এক্সাম্পল আমাকে কোয়েশ্চেনটা করেছে ফিউচার টেন্সে, আমাকে ফিউচার টেন্সেই সেটাকে আনসার করতে হবে। তো এই যে আমার ইউজ অফ গ্রামার, এটা যেন অ্যাবসলিউটলি অ্যাকিউরেট হয়। গ্রামার যদি রং হয় তাহলে রেঞ্জ থেকেও কোনো লাভ নেই, বা খুব ভালো ভোকাবুলারি জেনেও লাভ নেই। সো সবচেয়ে যেটা রুট বা পিলার আমি বলবো সেটা হচ্ছে আপনার গ্রামাটিক্যাল অ্যাকিউরেসি। তো সবার আগে অ্যাকিউরেসির উপরে কাজ করতে হবে। তো এরপরে হলো গ্রামাটিক্যাল রেঞ্জ। রেঞ্জটা কি? রেঞ্জটা হলো variety of sentence structures, grammatical structures. এই যে আপনি যখন কথা বলছেন, কথা বলার সময় প্রত্যেকটা আনসার যদি আপনি সিম্পল সেন্টেন্সে দেন বা আপনি কম্পাউন্ড সেন্টেন্সে দেন, তাহলে এক্সামিনার ভেবে নিবে যে ইউ আর নট আ গুড ইউজার অফ ইংলিশ, আপনি খুব একটা প্রফিশিয়েন্ট ইউজার না। সো আপনাকে কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করেও আনসার করতে হবে। So you will make sure that you're using simple, compound, complex, all the three types of sentence structures while giving your answers. এটাই হলো আপনার grammatical range. আচ্ছা, there is a question. আমি একটু কোয়েশ্চেনটা পড়ছি। মিস মনে করেন একটা ওয়ার্ড ব্রিটিশ আর আমেরিকান প্রোনাউন্সিয়েশন ডিফারেন্ট, লাইক অ্যালুমিনিয়াম, তখন কি করব? এটার জন্য কোনো মার্ক ডিডাক্ট কি হবে? না, কোনো মার্কস ডিডাক্ট হবে না। এখন আপনি মনে করেন আপনি ডাইরেক্ট বলছেন না ডিরেক্ট বলছেন, it's not going to determine your marks. As long as আপনার pronunciation correct, আপনি এটার জন্য অবশ্যই মার্কস পাবেন। আপনি যদি প্রোনাউন্সিয়েশনে ভুল না হয় তাহলে আপনার মার্কস কাটবে না। তো এখানে ব্রিটিশ এবং আমেরিকান যে প্রোনাউন্সিয়েশন, it is not going to create any problem. আচ্ছা, সো আমরা লাস্টতে চলে যাই। We have এটা হলো আমাদের লাস্ট অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া, যেটা হলো pronunciation. So whenever I talk about pronunciation, I'll begin with one clarification. সেটা হলো pronunciation-এর সাথে কিন্তু অ্যাকসেন্টের কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? অ্যাকসেন্ট এক জিনিস, pronunciation কিন্তু আরেকটা জিনিস। অ্যাকসেন্ট যদি আপনি মনে করেন যে pronunciation মানে আমাকে ব্রিটিশ অ্যাকসেন্টে আমেরিকান অ্যাকসেন্টে কথা বলতে হবে, নো, accent is not needed, but right pronunciation is needed. এখন একটা ওয়ার্ড যেভাবে প্রনাউন্স করা প্রয়োজন, যেমন রেফ্রিজারেটর, প্রনাউন্সিয়েশন ইজ রেফ্রিজারেটর। এখন আপনি যদি এটাকে রেফ্রিজারেটর বলেন তাহলে তো এটা প্রনাউন্সিয়েশনটা ভুল। তো আপনাকে খেয়াল রাখতে হবে যে প্রনাউন্সিয়েশনটা কারেক্ট হচ্ছে, যেটা প্রনাউন্সিয়েশন ওয়ার্ডের সেটাই আমি বলছি, অ্যাকসেন্ট ইজ নট নেসেসারি। আচ্ছা, সেকেন্ডলি যেটা, সেটা হলো ইন্টোনেশন। এটার মধ্যে আরেকটা বিষয় চলে আসে, এটা হলো ইন্টোনেশন। ইন্টোনেশনটা কি? এটার কথাই আমি বলছিলাম, যে দ্য রাইজ অ্যান্ড ফল অফ আওয়ার ভয়েসেস। সো যেমন আমি যে কথাগুলো আপনাদেরকে বলছি, আমার ভয়েস কিন্তু একটা একটা সময়ে গিয়ে রাইজ হচ্ছে, ফল হচ্ছে। কিছু ওয়ার্ডসে, কিছু সেন্টেন্সের পার্টে আমি স্ট্রেস দিচ্ছি, কিছু কিছু জায়গায় আমি স্ট্রেস দিচ্ছি না। এই যে ওঠানামাটা, যে এটা এটা হচ্ছে একটা ন্যাচারাল স্পিকারের একটা ইয়ে দেয়, কনফার্মেশন দেয়। কিন্তু অনেকে আছে যে নার্ভাস হয়ে যায় এবং এক্সাম হলে বসে তারা খুব রিজিডলি কথা বলে, কথা শুনে মনে হয় যে, ফার্স্ট অফ অল মনে হয় দে আর নট ইন্টারেস্টেড, জাস্ট এক্সামটা দিতে হবে দেখে দিচ্ছে, এবং কোয়েশ্চেনের আনসারগুলো দিতে হবে দেখে দিচ্ছে, এবং বোঝা যায় যে দে আর নট কনফিডেন্ট। সো দিস ইজ আ সিভিয়ার প্রবলেম। এটা করা যাবে না। আপনি এই যে ইন্টোনেশনটা ইনশিওর করার জন্য যেটা করবেন সেটা হলো যে অবভিয়াসলি অনেক প্র্যাকটিস করবেন, এবং যখন আনসার করছেন তখন ট্রাই টু বি ইন্টারেস্টেড অ্যাবাউট হোয়াট ইউ আর টকিং। যেটা নিয়ে আপনি কথা বলছেন, কথাটা এমনভাবে বলেন যেমন আপনি আপনার ফ্রেন্ডের সাথে গল্প করছেন। যেমন এক্সামিনার হয়তো আপনাকে জিজ্ঞেস করলো যে যে কোনো একটা হলিডে সম্পর্কে বলেন, আপনার লাস্ট হলিডে যেখানে আপনি অনেক ইউ হ্যাড আ লট অফ ফান। তো আপনি যখন এই জিনিসটা ডেসক্রাইব করবেন তখন ট্রাই টু ডেসক্রাইব ইট ইন সাচ এ ওয়ে দ্যাট ইউ আর স্পিকিং টু ইউর ফ্রেন্ড, ইন্টারেস্ট নিয়ে, ইউনো।
তাহলে আপনার ইন্টোনেশন অটোমেটিক্যালি চলে আসবে। ঠিক আছে, এই হলো আমাদের 4 অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়ান্স এবং এক একটা 1/4 মার্ক ক্যারি করে। আমরা একটু কুইকলি ওয়েটেজটা দেখে নিব, যেটা কিভাবে আসলে মার্কিংটা হয়। সো যেহেতু আমরা তো অলরেডি জানি যে এক একটা ক্রাইটেরিয়ান 25% মার্কস ক্যারি করে, তো যেটা দেখা যাবে যে এক একটা আউট অফ 9 আপনাকে মার্ক করা হবে। এখানে আমি একটা এক্সাম্পল স্কোর দেখিয়েছি যে ধরে নিলাম আমি ফ্লুয়েন্সিতে 7 পেয়েছি আউট অফ 9, লেক্সিক্যাল রিসোর্সে 8 পেয়েছি আউট অফ 9, গ্রামাটিক্যাল অ্যাকুরেসিতে 7 পেয়েছি আউট অফ 9 এবং প্রোনাউন্সিয়েশনে 8 পেয়েছি। এই যে আমার 4টা ক্রাইটেরিয়ার যে মার্কিং, এটাকে টোটাল করা হবে 7 + 8 + 7 + 8 ডিভাইডেড বাই 4। ওকে, তাহলে আমার ফাইনাল স্কোরটা হয়ে গেল 7.5। আচ্ছা, আর এই মার্কিংটা ইন্ডিভিজুয়ালি 3টা পার্টে করা হবে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। আবার সেই তিনটা যেই মার্কস আসবে সেগুলোকে আবার অ্যাড করে 3 দিয়ে ডিভাইড করা হবে। তারপরে যে মার্কটা আসবে, যেখানে দেখেন আমি দেখিয়েছি, ধরে নেন আপনি পার্ট 1-এ 7.5 পেয়েছেন, পার্ট 2-তে 7 আর পার্ট 3-তে 6। তো এটা টোটালটা যখন আপনি 3 দিয়ে ডিভাইড হচ্ছে, তখন আপনার মার্কসটা আসছে 6.8। তো সেটা রাউন্ড, নিয়ারেস্ট হোল নাম্বারে রাউন্ড করা হয়। ইউজুয়ালি 6.25 হয়ে গেলে ওরা নেক্সট ব্যান্ড স্কোরটাই নেয়। যেমন আপনার যদি 6.25ও আসে, তাহলে উই ক্যান হোপ যে আপনাকে 6.5 দেওয়া হবে। 6.5-এর উপরে যদি আপনার স্কোর আসে, তাহলে আপনি সেটা নেক্সট হোল নাম্বার যেটা আপনার আসবে 7, যেমন এখানে 6.8 এসেছে, তো আপনি 7 পাচ্ছেন। তো এটা হলো ওয়েটেজ। এটা নিয়ে কোনো ফার্দার কোয়েশ্চেন থাকলে আমাকে চ্যাটে কোয়েশ্চেন করতে পারেন। আমি নেক্সট পার্ট অফ দ্য ক্লাস মুভ করছি। তো এখানে কিছু স্পিকিং টিপসের কথা বলেছি। এখানে আমরা কি কি বলছি সেটা হলো, স্পিকিং এর কোয়েশ্চেনের যে আনসার আপনি দিচ্ছেন, সেই আনসারের আপনার যে কন্টেন্ট, এই কন্টেন্টটা কি রং না রাইট, ইট ডাজেন্ট ম্যাটার। সেহেতু কোনো কোয়েশ্চেন কখনো পেলে ভয় পাবেন না। মনে করবেন না যে আমি যদি এটা সম্পর্কে বলতে না পারি, বা আমার যদি এটা সম্পর্কে নলেজ না থাকে, নলেজ থাকাটা ইম্পর্টেন্ট না, কারণ আপনি উত্তরে কি বলছেন এটা কিন্তু এক্সামিনারের কনসার্ন না। এক্সামিনার দেখতে চায় যে আপনি যে উত্তরটা দিচ্ছেন সেটা আপনি কিভাবে দিচ্ছেন, আপনার ডেলিভারিটা কেমন, আপনার এক্সপ্রেশনটা কেমন, আপনার আর্টিকুলেশন কেমন, আপনার প্রোনাউন্সিয়েশন কেমন, বলছেন কিভাবে, কি বলছেন, নট নেসেসারি। ওকে, সো এটা মনে রাখবেন যে এখানে রাইট রং বলে কোনো আনসার নেই। মানে there is no right answer, no wrong answer. Whatever answer you give will do as long as you are delivering it properly. আচ্ছা, এরপরে একটা জিনিস মাথায় রাখবেন, আমি দেখেছি অনেক স্ট্রাগলিং ক্যান্ডিডেট যারা থাকেন, ওনারা মনে করেন যে আমি যদি কোয়েশ্চেনটা রিপিট করি তাহলে আমার কথা বলা হবে এবং আমার একটু সময়ও পাওয়া হবে। সো যখন এক্সামিনার একটা কোয়েশ্চেন করবে, প্লিজ ডু নট রিপিট ইট। আর যদি আপনি মনে করেন যে না, ইউ ওয়ান্ট টু শো ইউর প্যারাফ্রেজিং ক্যাপাসিটি, তাহলে আপনি এটাকে রিপিট করতে পারেন, বাট ডেফিনেটলি আপনি সিনোনিমস ইউজ করে রিপিট করবেন। আপনি এটাকে প্যারাফ্রেজ করে কথাটা বলবেন, কিন্তু এক্স্যাক্টলি এক্সামিনার যেটা বলেছে সেটা রিপিট করবেন না। আচ্ছা, বি ন্যাচারাল, এটা বারবার বলছি আমি, এটা অনেক ইম্পর্টেন্ট। যেভাবে আপনি ন্যাচারালি মানুষের সাথে কথা বলেন, ঠিক সেভাবে এক্সামিনারের সাথে কথা বলবেন। কোনো কোয়েশ্চেনের আনসার ইয়েস বা নোতে দিবেন না। যেটাই আনসার, যেটাই বলছেন, আপনি মেক শিওর ফুল সেন্টেন্স ইউজ করে আপনি আনসার দিচ্ছেন। ডোন্ট জাস্ট সে ইয়েস অর নো। আচ্ছা, এবং যেটা করবেন পরীক্ষার আগে, অবশ্যই আপনার প্রোনাউন্সিয়েশনের উপরে কাজ করবেন, চেক করবেন যে আপনার প্রোনাউন্সিয়েশনটা কি ঠিক হচ্ছে কিনা, কারেক্ট হচ্ছে কিনা। সো সেটার জন্য প্র্যাকটিস করবেন ওয়ার্ডস এর প্রোনাউন্সিয়েশন, অলসো নাম্বারস এর প্রোনাউন্সিয়েশন। নাম্বারস যদি বলতে হয় আপনাকে, সেখানে নাম্বারের যেন আপনার প্রোনাউন্সিয়েশনে ভুল না থাকে। সেটার জন্য যেটা করতে পারেন, অনেক মুভিজ দেখবেন, এটা তো ইন্টারেস্টিং পার্ট। ইংলিশ মুভিজ দেখবেন, ইংলিশ শুনবেন। আমি সবসময় বলি, প্রোডাক্টিভ স্কিল ইমপ্রুভ করতে হলে রিসেপটিভ স্কিলের উপরে কাজ করতে হবে। আমাদের রিসেপটিভ স্কিল হলো রিডিং অ্যান্ড লিসেনিং, এবং আমাদের প্রোডাক্টিভ স্কিল হলো রাইটিং অ্যান্ড স্পিকিং। সো যদি আপনি রাইটিং ইমপ্রুভ করতে চান, আপনাকে অনেক রিডিং করতে হবে। আইএলটিএস রিডিং এর কথা বলছি না আমি, বেসিক রিডিং।
যদি আপনি স্পিকিং ইমপ্রুভ করতে চান তাহলে আপনার অনেক ইংলিশ লিসেনিং লাগবে। আপনি যত শুনবেন যে ইংলিশ স্পিকার্সরা বা নেটিভ স্পিকার্সরা বা যারা ভালো ইংলিশ বলে তারা কিভাবে বলছে, তাদের সেন্টেন্স স্ট্রাকচার গুলো কেমন, তাদের প্রোনাউন্সিয়েশন গুলো কেমন, তাদের এক্সপ্রেশন গুলো কেমন, আপনার তত নিজের টা ইমপ্রুভ করবে। সো আউটপুটের জন্য ইনপুট লাগবে, ঠিক আছে? আচ্ছা, খুব বেশি কমপ্লিকেটেড ওয়ার্ড ইউজ করে কনভারসেশনকে কমপ্লিকেট করবেন না। বি কমফোর্টেবল। আপনি অবশ্যই লেস কমন ভোকাবুলারি ইউজ করবেন, কিন্তু সেটা অনেক বেশি না। আচ্ছা, এবং ট্রাই টু প্রোভাইড ইউর আনসার্স উইথ রিজনস। এটা আমি দেখাবো সামনে স্লাইডে যে কিভাবে রিজন দিয়ে আনসারটাকে আমি এলংগেট করতে পারি। আচ্ছা, এখানে আমি যেটা দেখানোর চেষ্টা করেছি সেটা হলো, ইন কেস যদি আপনার এমন হয় যে একটা কোয়েশ্চেন এসেছে যেটা সম্পর্কে আপনার তেমন কোনো আইডিয়া নেই, তাহলে ডোন্ট সে আই ডোন্ট নো অর আই কান্ট আনসার দ্যাট কোয়েশ্চেন। এই ধরনের আনসার দিবেন না এক্সামিনারকে। আপনি বলতে পারেন যে দ্যাটস আ ট্রিকি কোয়েশ্চেন, লেট মি থিঙ্ক অ্যাবাউট ইট। তো আপনি এটা বলতেই পারেন, কারণ আপনি তো আমরা তো রোবটের মতো আনসার তো আমরা মেমোরাইজ করে যাইনি যে আমরা আনসার দিতে থাকবো। হতে পারে যে আমার একটু থিঙ্কিং টাইম দরকার, তো তখন আমি সেখানে বলতে পারি যে দ্যাটস আ ট্রিকি কোয়েশ্চেন, বা আই হ্যাভ নেভার থট অ্যাবাউট ইট, or I haven't thought about it before. Let me think or let me guess. I guess I would say that এই ধরনের এক্সপ্রেশন আপনি ইউজ করে you can buy yourself some time. If you don't understand a question, can you ask the examiner to paraphrase the question for you? As far as I'm concerned, the examiner will not paraphrase the question for you. Maximum what the examiner may do is repeat the question for you. এবং আমার মনে হয় না যে আপনি if you don't মানে you will get any sort of question that you don't understand, because speaking usually যত রকমের টপিকস থাকে সেগুলা দেখা যাবে যে আপনি you will be aware of the kinds of question that will be asked, so not to worry. আচ্ছা, এখানে আমি একটা এক্সাম্পল দেখিয়েছি যে হোয়াট ইজ অ্যান ওকে আনসার এন্ড হোয়াট ইজ এ বেটার আনসার। ওকে, তো এখানে দেখেন ওকে আনসারে যেমন এক্সামিনার বলছে হোয়াটস ইউর ফেভারিট কালার, ক্যান্ডিডেট বলছে ব্লু আই থিঙ্ক, এক্সামিনার বলছে ওয়াই, তো ক্যান্ডিডেট বলছে আই ডোন্ট নো আই জাস্ট লাইক ইট। তো এটা হলো একটা ওকে আনসার। এটা এই 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 ধরনের আনসার দিলে কি হবে, আপনি 6 বা 6.5 ম্যাক্সিমাম, এর উপরে যেতে পারবেন না। ইফ ইউ ওয়ান্ট আ রিয়েলি গুড ব্যান্ড স্কোর, তাহলে আপনার আনসার গুলো এমন হওয়া উচিত, যেমন এক্সামিনার যদি বলে যে হোয়াটস ইউর ফেভারিট কালার, আপনি এখানে দেখেন ক্যান্ডিডেট কি বলেছে, ব্লু আই থিঙ্ক। Yeah, blue, because it reminds me of the ocean and the sky. I feel calm when I see the color blue. I also like to wear blue. It looks good on me. So, answer diche. Also, he is giving the reason himself যে তার কেন blue পছন্দ. So, he knows how to carry out the conversation, how to, like go on. সে অ্যাব্রাপ্টলি কিন্তু থেমে যায় নাই, ব্লু বলে কিন্তু চুপ হয়ে যায় নাই। সো দিস ইজ আ বেটার আনসার, and this answer will get a very good mark. ওকে, যদি কোনো ডিফিকাল্ট কোয়েশ্চেন বা স্ট্রেঞ্জ কোয়েশ্চেন ফেস করে ফেলেন, যেটার আপনি হয়তো বা এক্সপেক্ট করেন নাই যে এরকম কোয়েশ্চেন আসতে পারে, যদি এমন হয়, যদি আমার মনে হচ্ছে না হবে, বাট তারপরে যদি এমন হয়, তাহলে আপনি what you can do is you can buy yourself some time by saying in my opinion or I believe, however, having said that, এই ধরনের ফিলার্স এর মধ্যে কিছু বিষয় আছে, মানে ফিলার্স ব্যাপারটা এরকম না যে আপনি এই ফিলার গুলো আসলে ইট ডাজন্ট ওয়ার্ক, বিকজ এই ফিলার গুলো হচ্ছে মিয়ার সাউন্ডস, এগুলো জাস্ট শব্দ। এই ফিলার গুলো কিন্তু কোনো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন বা প্রফিসিয়েন্সির কোনো ইয়ে দেয় না। তো এইগুলো ফিলার ইউজ করে কোনো লাভ হবে না। সো ওগুলো ইউজ না করে ট্রাই টু সে সাম ওয়ার্ডস, যে আপনি ইউনো কিছু বলছেন, কিছু জানেন, কথা বলবেন, রেলেভেন্ট কথা। আচ্ছা, যদি কিছু না বুঝেন বা না শুনেন, তাহলে আপনি বলতে পারেন, ইউ ক্যান আস্ক পোলাইটলি, you can ask the examiner to repeat the question for you.
উনি রিপিট করবেন কিনা এটা it actually depends on him or her যিনি এক্সামটা নিচ্ছেন বাট আপনি বলতে পারেন যে আপনি you can nicely, would you please say that again, or would you please repeat the question for me? I'm sorry, I didn't hear that, or I'm sorry, I think I didn't get that right, or would you kindly repeat the question, or pardon me? Anyways, মানে যেভাবে আপনার মনে হয় যে আপনি বলতে চান কথাটা, আপনি just make sure that you're polite. তাহলে কোনো সমস্যা হবে না। আচ্ছা, লাস্টলি যেটা বলতে চাচ্ছি আমি এখানে সেটা হলো ফিলার্স বলতে কিন্তু এগুলো বলা যাবে না। এগুলো না বলে ট্রাই টু ইউজ সামথিং এলস টু বাই ইয়োর সেলফ সাম টাইম। যেমন এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি যে দ্যাটস অ্যান ইন্টারেস্টিং কোয়েশ্চেন, আই উড সে আই হ্যাভেন্ট থট অ্যাবাউট ইট বিফোর। মানে এমন তো হতেই পারে যে আপনাকে একটা কোয়েশ্চেন করলো যেটা নিয়ে আপনি আসলেই কখনো চিন্তা করেননি বা ওইভাবে আপনি ভাবেন নাই, তো আপনি বলতেই পারেন যে I actually haven't thought about it before. But I would say, মানে আপনাকে আনসারটা অবশ্যই করতে হবে, এমন না যে আপনি এই কথা বলে আনসার স্কিপ করে যেতে পারবেন, আনসার আপনাকে দিতে হবে, কিন্তু আপনি অ্যাটলিস্ট এই কথাটা বলে নিজেকে কিছু থিঙ্কিং টাইম দিলেন। আপনি জানালেনও যে আমি এই বিষয়ে খুব একটা অ্যাওয়্যার না, বা এটা নিয়ে আমি কখনো ভাবি নাই, এটা আপনি বলতে পারেন। তো দ্যাট ইজ আ বেটার ফিলার। ওকে, ইনস্টেড অফ সাউন্ড ফিলার্স ইউজ ওয়ার্ড ফিলার্স। আচ্ছা, যেমন এখানে আমি একটা এক্সাম্পল ইউজ করেছি, দেখেন এখানে একটা কোয়েশ্চেন, আইএলস এক্সাম কোয়েশ্চেন, ডু ইউ থিঙ্ক মেন অ্যান্ড উইমেন লাইক দ্য সেম কাইন্ড অফ হলিডেজ? এখন মেন অ্যান্ড উইমেন কি একই রকমের হলিডে পছন্দ করে কিনা, এটা নিয়ে হয়তো বা অনেকেই চিন্তা করে না লাইফে। তো এখন কি করব, উত্তর তো দিতে হবে। সো এখানে এই যে আনসারটা আছে, well, to be honest, it isn't something I have thought about before. মানে সে বলছে যে মানে টু বি অনেস্ট আমি আসলে এই বিষয়টা নিয়ে আগে চিন্তা করি নাই। তারপরে সে বলছে লেট মি সি, আই গেস মেন অ্যান্ড উইমেন ডু লাইক ডিফারেন্ট কাইন্ডস অফ হলিডেজ। তো সে বলছে আই গেস, মানে সে শিওর না, বাট সে ধারণা করে নিচ্ছে যে মেন অ্যান্ড উইমেন হয়তো বা আসলেই ডিফারেন্ট কাইন্ড অফ হলিডেজ পছন্দ করে। তারপরে সে তার আনসারটাকে টেকিং ইট to a greater length, যে I suppose that on the whole men prefer more activity holidays, etc. etc. সো এরকম আপনার কাছে যদি কোয়েশ্চেন আসে কখনো যেটার জন্য আপনি প্রিপেয়ার্ড না বা যেটা নিয়ে আপনি কখনো ভাবেন নাই, তাহলে আপনি কথাটা এভাবে শুরু করতে পারেন যে it isn't something that I have thought about before. ওকে, স্পিকিং টিপস শেষ, এখন আমরা মেইন পার্টে আসি। সেটা হলো ফার্স্ট পার্ট। এটা তো আমি অলরেডি বলেছি, টোটাল টাইম 11 to 15 minutes, there are 3 পার্টস। এখন পার্ট 1, জেনারেল কোয়েশ্চেন। পার্ট 1-এ কি থাকে, এখানে আমি কিছু কোয়েশ্চেন্স দিয়েছি জাস্ট সো আপনারা একটা আইডিয়া নিতে পারেন যে কি ধরনের কোয়েশ্চেন্স আসে। সো ইনিশিয়ালি আপনাকে হয়তো বা 2-3টা কোয়েশ্চেন করবে অ্যাবাউট ইউর সেলফ, যে আপনি কি করেন, বা আপনি কোথায় থাকেন, বা আপনার হোম টাউন কোথায়। আর তারপরে ডাইরেক্টলি যে কোনো একটা টপিকের উপরে আপনাকে বেশ কিছু একটা ওয়ান সেট অফ কোয়েশ্চেন করবে রিলেভেন্ট টু ওয়ান টপিক, এবং এই সেশনটা 4 to 5 minutes লাস্ট করে, ইউজুয়ালি 4 minutes এর মধ্যেও শেষ হয়ে যায়। এখানে আপনারা যে আনসার গুলো দিবেন সেগুলো যেন খুব বেশি লেন্দি না হয়, আবার খুব বেশি ছোট না হয়, মানে 1 word 2 words আনসার দিবেন না, আবার অনেক বেশি কথা বলছেন এলাবোরেট করছেন এরকমও দিবেন না। পার্ট 1-এ ট্রাই টু বি কম্প্যাক্ট অ্যান্ড স্পেসিফিক, বাট অবশ্যই ফুল সেন্টেন্সেস আনসার করবেন। যেমন ফার্স্ট সেটটা দেখেন এখানে, এটা হচ্ছে পার্ট 1-এর কোয়েশ্চেন, এটা রিসেন্টলি 2024 নভেম্বরের পরীক্ষার কোয়েশ্চেন। And I was, did your parents teach you to share when you were a child? What kind of things do you like to share with others? What kind of things are not suitable for sharing? Have you had anything to share with others recently? মানে কোয়েশ্চেনগুলো আলটিমেটলি আপনাকে ঘিরে, এবং বা টপিকটা হয়তো বা এটা প্যারেন্টস, এখানে যেরকম বলছে যে প্যারেন্টস আপনাকে অ্যাজ আ চাইল্ড শেয়ার করতে শিখিয়েছে কিনা, আবার এই সেটটাতে বলছে হোয়াট কাইন্ড অফ ফ্লাওয়ার্স ডু ইউ নো, আর দেয়ার এনি ফ্লাওয়ার্স দ্যাট হ্যাভ স্পেশাল মিনিং ইন ইয়োর কান্ট্রি, এটা একটা সেট।
আবার এখানে আরেকটা সেট এখানে বলছে যে do you think it's important to make others laugh? Do you like making other people laugh? Do you think you are a funny person? When was the last time you laughed with friends? So this is about laughter. But these are part 1 questions. আবার লাস্টে যেটা বলছে what do you do in your holidays? Who do you usually spend the holiday with? Do you prefer traveling alone or in a group? This is about a holiday, but it's about you. যে আপনি হলিডেজে কি করেন, আপনি হলিডেজে কোথায় যান, এবং আপনি হলিডেজে কি ধরনের অ্যাক্টিভিটিস পছন্দ করেন বা কোথায় যেতে পছন্দ করেন, এরকম। আচ্ছা, এখানে আমি একটা কোয়েশ্চেন এবং সেটার কিছু মডেল আনসার্স দিয়েছি। যেমন এটা হলো পার্ট 1 এর কোয়েশ্চেন। এখানে দেখেন কোয়েশ্চেনগুলো করেছে what kind of shoes do you usually wear? Do you have a favorite pair of shoes? How often do you buy shoes? Do you think men and women have the same attitude towards shoes? এটা হলো পার্ট 1 কোয়েশ্চেনস। তো এখানে মডেল আনসার গুলো কেমন? প্রথমটা what kind of shoes do you usually wear? তো এখানে ক্যান্ডিডেট বলছে well most days I like to wear comfy shoes that are easy to wear for the whole day, like sneakers or some other kind of flat shoes. I definitely wouldn't choose to wear heels normally. তো এটা হচ্ছে সে বলছে যে সে কি ধরনের শুজ পরতে পছন্দ করে বা ইউজুয়ালি পরে। সেকেন্ড কোয়েশ্চেনে বলছে ডু ইউ হ্যাভ আ ফেভারিট পেয়ার অফ শুজ? তো এখানে ক্যান্ডিডেট বলেছে I love my red high-heeled shoes that match my red evening dress. But even though they are my favorite, I rarely get a chance to wear them because they aren't suitable for everyday events, just for fancy evenings. তো এখানে সে বলছে যে তার ফেভারিট শুজ হচ্ছে একটা রেড হাই হিল, যেটা সে রেগুলারলি পরতে পারে না কিন্তু অকেশনালি পরে, এবং এটা তার ফেভারিট, এটা তার ড্রেসের সাথে ম্যাচ করে বা তার ফেভারিট ড্রেসের সাথে ম্যাচ করে, এরকম। সো এখানে যেটা দেখছেন, দেখতে মনে হচ্ছে যে দিস আর লং আনসার্স, বাট নো, বেসিক্যালি এটা আপনার মুখ দিয়ে বলতে খুব বেশি সময়ও লাগবে না। ট্রাই টু আনসার উইদিন 30 to 40 সেকেন্ডস। এক একটা পার্ট 1 এর কোয়েশ্চেন 50 সেকেন্ডস ম্যাক্সিমাম, বাট নট মোর দেন দ্যাট। আচ্ছা, এই গেল পার্ট 1। পার্ট 1 নিয়ে কারো কোনো কোয়েশ্চেন্স আছে? পার্ট 1 নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। And now I'll be moving on to part 2. What will be boys' answer for this question? Boys also have favorite shoes. তো আপনি আপনার মতো করে বলতে পারেন যে on regular days I like to wear sneakers, or on regular days I like to wear comfortable shoes. But my favorite pairs of shoes are boots, which I really like to wear, but I don't wear them on a regular basis. যেটা মানে আপনাদেরও তো বয়েজ অলসো হ্যাভ ফেভারিট শুজ, তাই না? বয়েজ অলসো চেঞ্জ শুজ। আচ্ছা, ওকে, মুভিং অন টু পার্ট 2। পার্ট 2 তে যেমন there are কিউ কার্ডস। ওকে, একটা কিউ কার্ড দেওয়া হবে আপনাকে। লেটস সি পার্ট 2 তে কি হয়। সো আপনাকে একটা কিউ কার্ড বা টপিক কার্ড, এটা দুটো নামেই পরিচিত, হ্যাঁ। আপনাকে একটা টপিক কার্ড দেওয়া হবে এবং আপনাকে একটা পেন এন্ড পেপার দেওয়া হবে। পেন পেপারটা হচ্ছে প্রিপারেশন নেওয়ার জন্য। আপনাকে প্রিপারেশন টাইম দেওয়া হবে 1 মিনিট, 1 মিনিট প্রিপারেশন টাইম। এই সময়টাতে আপনি কোয়েশ্চেনটা পড়ে আপনি চিন্তা করবেন এবং নোটস নেবেন যে আপনি কি বলতে চান। নোটস নিতে গিয়ে আবার ডোন্ট রাইট আ লট অফ থিংস বিকজ ইউ ডোন্ট হ্যাভ দ্য টাইম। আপনার টোটাল চিন্তা করার টাইম কিন্তু 1 মিনিট, এবং ওই 1 মিনিটের মধ্যে আপনাকে কোয়েশ্চেনের সবগুলো প্রম্পটস পড়ে আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি কোনটার আনসারে কি বলছেন। আপনি আপনার রেফারেন্সিং এর জন্য একটা দুইটা ছোট ছোট ওয়ার্ড সেই কাগজটাতে লিখতে পারেন। The prep time never varies. Prep time is always 1 minute. For part 1 question, আপনি try to answer within 2 sentences, 2-3 maximum. আপনি সবগুলো যে 2-3
3 sentences no, একটা question আপনি 2 সেন্টেন্সে বললেন, একটা আপনি 3 সেন্টেন্সে বললেন, but not more than 3 sentences পার্ট 1 এর জন্য। ক্লাসটা রেকর্ডিং পাওয়া যাবে কিনা আই অ্যাম নট শিওর, এটা আপনাদেরকে জানিয়ে দিবে ইন্টারেক্টিভ কেয়ার থেকে যে রেকর্ডিং পাওয়া যাবে কিনা, বাট অ্যাজ ফার এজ আই নো এটার রেকর্ডিং গুলো ইউটিউবে আপলোড করা হয়, সো আই গেস থেকে দেখতে পারবেন। জি জি, পেয়ে যাবেন ভাইয়া। যারা বা আপু যারা কোশ্চেন করেছেন, এটা ক্লাস রেকর্ডিং অন আছে। সো আপনারা একটা ফর্ম দিচ্ছিলাম, সেটা পূরণ করে ফেলবেন এবং ওখান থেকে আমরা আপনাদেরকে অ্যাক্সেস দিয়ে দেওয়ার ট্রাই করব মেইলের থ্রুতে। ঠিক আছে, অলরাইট। সো যেটা বলছিলাম যে আপনার পার্ট 2 তে যে কোয়েশ্চেনটা আসবে, এই কোয়েশ্চেনের উপরে একটাই কোয়েশ্চেন থাকবে, কিন্তু কোয়েশ্চেনের মধ্যে অনেকগুলো কোয়েশ্চেন থাকবে, মানে তিনটা অ্যাটলিস্ট 3টা প্রম্পট থাকে। আমি দেখাবো এক্সাম্পল কোয়েশ্চেন। তো এই টোটাল জিনিসটা নিয়ে আপনাকে 2 মিনিট কথা বলতে হবে। টাইমটা হচ্ছে 2 মিনিট। 2 মিনিট আপনি একাই কথা বলে যাবেন, এক্সামিনার আপনাকে আর কোনো কোয়েশ্চেন করবে না। তো এই যে 2 মিনিট আপনি কথা বলবেন, 2 মিনিট আপনি কি বলবেন সেটার প্রিপারেশনের জন্য আপনাকে 1 মিনিট সময় দেওয়া হবে, এবং ওই 1 মিনিটের মধ্যে আপনাকে যে পেপার এবং পেন দেওয়া হবে সেখানে আপনি ছোট ছোট নোটস নিতে পারেন। আচ্ছা, আম, তো এটাকে টপিক কার্ডও বলে, কিউ কার্ডও বলে, এবং টপিক চেঞ্জ হয় কিন্তু ফরম্যাট সবসময় সেম থাকে। মানে আমি দেখাবো ফরম্যাটটা কি, ওই ফরম্যাটেই সবসময় আসবে। আচ্ছা, আপনাকে যে পুরো 1 মিনিটে ইউজ করতে হবে আপনার প্রিপারেশনের জন্য, নট নেসেসারিলি। আপনার যদি মনে হয় ইউ আর রেডি টু টক, আপনি এটা এক্সামিনারকে বলতে পারেন দ্যাট ইউ আর রেডি টু ইউনো ডেলিভার ইউর আনসার। ওকে, মিনিমাম 1 মিনিট 30 সেকেন্ডের জন্য কথা বলার চেষ্টা করবেন, মানে তার থেকে নিচে যদি কথা বলেন তাহলে আলটিমেটলি ব্যাংক স্কোর অনেক কমে যাবে। সো 2 মিনিটই যে আপনাকে কন্টিনিউ করতে হবে নট নেসেসারি, বাট করতে পারলে খুব ভালো। কিন্তু 2 মিনিট যদি আপনি ক্রস করে যান সেখানে আবার একটা সমস্যা আছে। আপনি যদি 2 মিনিট পার করে ফেলেন তখন আবার এক্সামিনার আপনাকে থামিয়ে দিবে। এক্সামিনার কিন্তু চাইলেই আপনাকে আহ মানে থামিয়ে দিতে পারে, ইন্টারাপ্ট করতে পারে। সো অলওয়েজ মেক শিওর যে আপনি যে আনসারটা দিবেন, এটা হচ্ছে আপনার প্র্যাকটিস থেকে আপনাকে এই হ্যাবিটটা ডেভেলপ করতে হবে যে আপনার আনসার যেন 1.5 থেকে 2 মিনিটের মধ্যে শেষ হয়ে যায়, 2 মিনিট যেন কখনো ক্রস না করে। আচ্ছা, কোন পার্টটা রিপিট করতে বলছেন? আমি যেটা মানে আমি যেটা বলছিলাম যে ও আচ্ছা, মনে হয় প্রিপারেশন টাইমের কথা বলছেন। আপনার যদি প্রিপারেশন টাইম পুরো 1 মিনিট না লাগে তাহলে আপনি আহ, বলে দিতে পারেন যে ইউ আর রেডি টু গিভ ইউর আনসার। পার্ট টু নিয়েই কথা বলছি। পার্ট 2 একটা কিউ কার্ড, কিউ কার্ডটা নিয়ে আপনাকে টানা 2 মিনিট কথা বলতে হবে, 1.5 থেকে 2 মিনিট কথা বলতে হবে, এবং এটা আপনি 1.5 থেকে 2 মিনিট কি বলবেন সেটার জন্য আপনাকে 1 মিনিট সময় দেওয়া হবে, যে আপনি এটার উপরে প্রিপারেশন নিতে পারবেন যে আপনি কি বলবেন। এবং প্রিপারেশন নেওয়ার সময় আপনাকে একটা কাগজ এবং একটা কলমও দেওয়া হবে, আপনি চাইলে কিছু কিছু জিনিস বুলেট পয়েন্টস বা ওয়ার্ড লিখে রাখতে পারেন। এটা আপনার হাতেই থাকবে, আপনি যখন আনসার করবেন তখন এটা আপনার সাথেই থাকবে। আপনি চাইলে কোশ্চেনও দেখতে পারবেন, আপনি চাইলে আপনার নোটসও দেখতে পারবেন। ইউজুয়ালি পার্ট 1 আর 3 কোয়েশ্চেন্স কিন্তু এক্সামিনাররা দেখতে, ক্যান্ডিডেটরা দেখতে পারে না, ওরা শুনে আনসার করতে হয়। কিন্তু পার্ট 2 এ যেটা হবে, যেহেতু কার্ড দিবে আপনাকে এবং আপনি যতক্ষণ আনসার করছেন সেই কার্ডটা আপনার হাতেই থাকবে, আপনি চাইলে সেটা দেখে দেখে মানে কোয়েশ্চেন দেখতে পারেন, আপনার যতবার দেখতে হয় আপনি কোয়েশ্চেনের দিকে তাকাতে পারবেন। সো যেটা বলছিলাম যে 2 মিনিট ক্রস করবেন না, আপনাকে থামিয়ে দিবে এবং থামিয়ে দিয়ে উনি নেক্সট সেশনে চলে যাবে পার্ট 3-তে। তো এটাতে যেটা হবে, আপনার কোহিরেন্স নষ্ট হয়ে যাবে। আপনার যে ফ্লুয়েন্সি অ্যান্ড কোহিরেন্সের যে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়ার কথা আমি বলেছিলাম ক্লাসের শুরুতে, যে 25% মার্কস, সেই মার্কসটা আপনার কমে আসবে, কারণ আপনি তো আনসার শেষ করতে পারলেন না, এবং আপনার টেস্টে তো রেকর্ড হচ্ছে। যেহেতু আপনি সুন্দর করে এটাকে কনক্লুড করতে পারলেন না, ইউ উড লুজ মার্কস। সো মেক শিওর যে আপনাকে যেন থামাতে না হয়, আপনি নিজেই সময় মতো থেমে যাবেন। আচ্ছা, এই যে আমার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো পার্ট 2 এর কোয়েশ্চেন, এরকম ভাবে আসে।
এরকম একটা কোয়েশ্চেন থাকে ফার্স্টে, কিছু একটা ডেসক্রাইব করতে বলা হয়। হ্যাঁ, এখানে যেরকম বলছে ডেসক্রাইব আ টাইম when the weather prevented you from doing something। একটা সময়ের কথা বলতে বলছি যখন আপনাকে ওয়েদারের কারণে আপনি কিছু একটা করতে পারেন নাই। এখন কি বলবেন সেখানেও কয়েকটা পয়েন্টস ওনারা দিয়ে দেয়। যেমন এখানে বলেছে হোয়াট ইউর প্ল্যান ওয়াজ, মানে আপনার প্ল্যানটা কি ছিল, এবং হোয়াট ওয়েদার ইউ আর হোপিং ফর, আপনি কেমন চিন্তা করেছিলেন যে ওয়েদারটা কেমন থাকবে। হোয়াট হ্যাপেন্ড, মানে কি হয়েছিল তখন, হয়তো বা আপনি মনে করেন শুক্রবার দিন দুপুরবেলা আপনি একটা দাওয়াত খেতে যাচ্ছেন, ইউ আর ভেরি ওয়েল ড্রেসড, এবং হঠাৎ করে কথা নেই বার্তা নেই বৃষ্টি নামলো। তো অবশ্যই আপনার তো একটা এক্সপেকটেশন ছিল যে ওয়েদারটা সানি থাকবে, কিন্তু তারপরে বৃষ্টি নামলো। তো এই যে হোয়াট হ্যাপেন্ড, ওয়েদার কি এক্সপেক্ট করেছিলেন আপনি, সানি ওয়েদার, এন্ড দেন বৃষ্টি নামলো, দিস ইজ হোয়াট হ্যাপেন্ড। অ্যান্ড এক্সপ্লেইন হাউ ইউ ফেল্ট ওয়েন ইউ হ্যাড টু চেঞ্জ ইউর প্ল্যানস, মানে আপনার যখন ওয়েদারের কারণে আপনাকে যখন প্ল্যানটাই চেঞ্জ করে ফেলতে হলো তখন আপনার কেমন লেগেছে, আপনার এই যে অনুভূতিটা, এটা নিয়ে কথা বলতে হবে। তো এই এই যে কোয়েশ্চেনগুলো আপনি দেখছেন এখানে, এই কোয়েশ্চেনগুলো কিন্তু আপনাকেই আনসার করে যেতে হবে। আপনি যে 2 মিনিট কথা বলছেন এগুলোর মধ্যে আপনি কথার মধ্যেই কোয়েশ্চেনগুলো আনসার করে ফেলবেন। আপনাকে কিন্তু এই কোয়েশ্চেনগুলো আবার এক্সামিনার করবে না, ঠিক আছে? এবং সেই জন্যই আপনার সামনে কোয়েশ্চেন থাকবে, যেহেতু আপনি এখানে অনেকগুলো কোয়েশ্চেন, এগুলো যেন আপনার মনে থাকে, এই জন্য আপনার এটার কোয়েশ্চেন পেপারটা সামনেই থাকবে। কিন্তু মেক শিওর যে প্রত্যেকটা প্রম্পটের আনসার আপনি দিচ্ছেন, কোনোটা মিস করে যাওয়া যাবে না। এখানে আরেকটা এক্সাম্পল দেখিয়েছি আমি, এটা হলো হেলথ ইমপ্রুভিং। Describe an article you read in a magazine or on the internet that could help people improve their health। মানে একটা আর্টিকেলের কথা বলবেন আপনি, যেটা আপনি হয়তো বা ম্যাগাজিন কিংবা নিউজ পেপারে পড়েছেন বা ইন্টারনেটে পড়েছেন, যেখানে কিভাবে মানুষের হেলথ ইমপ্রুভ করা যায় তা নিয়ে কথা বলছে। এবং আপনাকে বলতে হবে যে ওয়েন ইউ রেড ইট, কবে পড়েছেন আপনি আর্টিকেলটা, ওয়্যার ইউ রেড ইট, আপনি কোথায় থাকতে আর্টিকেলটা পড়েছেন, বা যখন পড়ছিলেন তখন আপনি কোথায় ছিলেন, হোয়াট ইট ওয়াজ অ্যাবাউট, আর্টিকেলটা কি নিয়ে ছিল, এবং এক্সপ্লেইন করবেন যে এটা কিভাবে মানুষের হেলথ ইমপ্রুভ করতে হেল্প করতে পারে। আচ্ছা, ঠিক আছে, এখন মুভিং অন। এটা আরেকটা, এটা হলো হলিডে। এখানে আপনাকে বলছে ডেসক্রাইব আ হলিডে ইউ রিসেন্টলি হ্যাড, এবং আপনি এটার আমি এক্সাম্পল আনসার দেখাবো আপনাদেরকে। ওয়্যার ইউ ওয়েন্ট, আপনাকে বলতে হবে ওয়্যার ইউ ওয়েন্ট, হাউ ডিড ইউ গেট দেয়ার, হোয়াট ইউ ডিড দেয়ার, অ্যান্ড এক্সপ্লেইন ইফ ইউ এনজয়েড ইট। তো এটা হলো আপনার কোয়েশ্চেন, এবং এখানে আমি আপনাদেরকে আনসারটা দেখাচ্ছি। এটা হলো স্যাম্পল আনসার। দেখেন, সে বলছে যে আই উড লাইক টু টক অ্যাবাউট আ হলিডে আই ওয়েন্ট অন ইন দ্য সাউথ অফ ভিয়েতনাম জাস্ট আ ফিউ মান্থস অ্যাগো। দেখেন কি সুন্দর করে বলছে, কথাটা কিন্তু খুব সুন্দর করে বলেছে যে আই উড লাইক টু টক অ্যাবাউট আ হলিডে আই ওয়েন্ট অন, জায়গার নাম বলে দিল সাউথ অফ ভিয়েতনাম, এবং তারপরে বলে যা ফিউ মান্থস অ্যাগো, আনসার দিয়ে দিয়েছে কিন্তু। এরপরে সে ডেসক্রিপশনে গেল যে I went with my parents to a town called Nha Trang, which is a lovely coastal town, and we decided to go there so that they could experience a different part of the country and see life by the beach. We flew there from Hanoi, which is the capital of Vietnam. The flight took about 1 hour, and on the whole, it went smoothly. We managed to be on the first on board and one of the first off when we landed. It was certainly quicker and easier than going by train, which can take over 15 hours. এখানে ও নিজে এক্সপ্লেন করছে যে ওর ফ্লাইটটা কেমন ছিল। ওরা যে they were the first people to board the flight, and the first people to get off the flight, এটাও বলছে, এবং ও এটাও বলছে যে ট্রেনে গেলে 15 ঘন্টা লাগতো, কিন্তু ওরা ফ্লাইটে গিয়েছেন, দ্যাট ওয়াজ আ গুড ডিসিশন। এখানে কিন্তু আপনাকে কোয়েশ্চেন করেছে হাউ ডিড ইউ গেট দেয়ার, ঠিক আছে? ও দেখেন আনসার খুব ওয়েল সিকোয়েন্সড। প্রথমে ওয়্যার ইউ ওয়েন্ট, ওটার আনসার করেছে যে ও কোথায় গিয়েছে। সেকেন্ড প্যারাতে এখানে যে বলছে যে হাউ ডিড ইউ গেট দেয়ার, ও এটাও বলেছে। এরপরে থার্ড কোয়েশ্চেন হলো হোয়াট ইউ ডিড দেয়ার,
তো দেখিও কি বলেছে। There was so much to do there that we only had a chance to do just a few things on our 3-day trip. We took a cruise around the islands and also did some sightseeing inland as well. Taking part in a cookery course was great fun, where we bought fresh ingredients at the local market and learned how to use a wok to fry fresh fish and other seafood like crab and lobster. এখানে ও just absolutely ওর experience share করছে এবং বলছে ও কি কি করেছে। দেখেন ও কয়েকটা এক্সপিরিয়েন্সের কথা বলেছে, 2-3টা এক্সপিরিয়েন্সের কথা বলেছে। তো এখানে হলো ও একটা আনসার করেছে, and then last question, explain if you enjoyed it. তো দেখি আমরা ও কি বলেছে। We definitely enjoyed our trip and would go there again if we could. Seeing the colorful lifestyle of the locals and having a chance to see spectacular scenery was something we will never forget. For my parents, it was a holiday of a lifetime, and they're still talking about it. If I could live there, I would. Okay? Very nice answer. So, এরকম হতে হবে পার্ট 2 এর আনসার্স। পার্ট 2 নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে করতে পারেন। I'm going to move on to the next section, which is part 3 questions. Okay, so আমরা যে দুটো পার্ট 2 করলাম সেগুলোরই পার্ট 3 কোয়েশ্চেন আমি এখানে লিখেছি, সো দ্যাট ইউ বাই দ্য ওয়ে পার্ট 3 কোয়েশ্চেন কিন্তু সবসময় মোস্ট অফ দ্য টাইম ইট ইজ রেলেভেন্ট টু পার্ট 2, মানে রেলেভেন্ট মানে টপিকটা সেম থাকে, কিন্তু যেহেতু এটা ডিসকাশন কোয়েশ্চেন, ফার্দার কোয়েশ্চেন, সেহেতু এটা ফার্দার কোয়েশ্চেন্স হয়, কিন্তু দেয়ার টপিকটা থাকে সেম। যেমন এখানে দেখেন পার্ট 3 তে কি বলছে। My personal strategy to deal with unfamiliar part 2 topic card. I don't think there is any unfamiliar part 2 topic card. মানে I can already guess ওরা কি নিয়ে কোয়েশ্চেন করবে, হয়তো বা কোনো এক্সপিরিয়েন্স বা কোনো মানুষ বা এইগুলো নিয়েই তো জানতে চাবে। They will ask me to describe something. So my strategy is to know a lot of descriptive words. আমি যখন ভালো অ্যাডজেক্টিভ জানবো, আমি যখন ভালো ডেসক্রিপশন দিতে জানবো, তখন আমি যে কোনো কিছু ডেসক্রাইব করতে পারবো। তো যেহেতু পার্ট 2 তো সবসময় ডেসক্রিপশনই আসবে, যে কোনো কিছু ডেসক্রাইব করতে বলবে, যে কোনো একটা মানুষ ডেসক্রাইব করতে বলবে, যে কোনো লিটারারি ওয়ার্ক ডেসক্রাইব করতে বলবে, বা যে কোনো একটা এক্সপিরিয়েন্স ডেসক্রাইব করতে বলবে অলওয়েজ। তো আমি যেহেতু জানি যে পার্ট 2 ইজ অল অ্যাবাউট ডেসক্রিপশন, তো আমাকে অ্যাডজেক্টিভস জানতে হবে যে আমি কিভাবে I can describe particular, situation, emotion, people, how to describe sceneries, how to describe, nature. আমি যখন descriptive, when I know good descriptive words, then I can answer any part 2 topic. So I think it's, possible. আচ্ছা, তো এখানে আমরা পার্ট 3 তে দেখি কি কোয়েশ্চেন করছে। প্রিভেন্টেড বাই ওয়েদার, যেটা বৃষ্টির কথা, মানে যেটা বলেছিল যে কোনো ওয়েদারের কারণে আপনার কোনো প্ল্যান কখনো ক্যান্সেল করতে হয়েছে কিনা, যেটা ছিল সেটার পার্ট 3 কোয়েশ্চেন এগুলো। ডু পিপল ইন ইউর কান্ট্রি এনজয় টকিং অ্যাবাউট দ্য ওয়েদার অ্যাজ আ স্মল চ্যাট ওয়েন দে মিট ইচ আদার? আপনার দেশের মানুষ কি ওয়েদার নিয়ে কথা বলতে পছন্দ করে কিনা? যেটা যেমন আমরা জানি যে ব্রিটিশ পিপল, দে অলওয়েজ লাইক টু টক অ্যাবাউট ওয়েদার। দে whenever they meet, they start the conversation, they most of the time talk about the weather. তো আপনার কাছে এখানে জানতে চাচ্ছি যে আপনার দেশেও কি এটা হয় কিনা, যে মানুষ যখন কথা বলে, কনভারসেট করে, তখন কি ওয়েদার নিয়ে কথা বলে কিনা? What types of weather do people in your country prefer, cold or hot weather? What kinds of people care most about the weather? কারা ওয়েদার নিয়ে সবচেয়ে বেশি কেয়ার করে? Would you say weather forecasts are usually accurate? এটা টোটালি আপনার ওপিনিয়ন। আচ্ছা, এখানে আমি একটা দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে রেলেভেন্ট হয়। হ্যাঁ, যেমন এখানে দেখেন আমি পার্ট 2 দিয়েছি, পার্ট 2 তে বলছে describe an interesting conversation you had.
তো আপনাকে এখানে বলছে যে কার সাথে ইন্টারেস্টিং কনভারসেশনটা হয়েছিল, কখন হয়েছিল, কি নিয়ে কনভারসেশন হয়েছিল, কেন এটা ইন্টারেস্টিং ছিল এবং আপনার কেমন লেগেছে, এগুলো নিয়ে কোয়েশ্চেন করছে পার্ট 2-তে। পার্ট 3-তে গিয়ে বলছে টুডে হোয়াট ইজ দ্য মোস্ট পপুলার ওয়ে টু কমিউনিকেট। এই যে কনভারসেশন আজকের দিনে প্রেজেন্ট টাইমে কমিউনিকেশনের সবচেয়ে বেশি পপুলার ওয়ে কোনটা? তো obviously I think social media is the most popular way to communicate. Do people communicate more when they talk face to face? Do you think nowadays texting is the most popular method of communication among people, young people? তো এই যে কোয়েশ্চেন গুলো পার্ট 3-তে আসছে, আমরা দেখব যে কি কি ধরনের কোয়েশ্চেন পার্ট 3-তে আসে। যেমন এখানে আমি আরেকটা এক্সাম্পল ইউজ করেছি, যে এখানে পার্ট 2-তে বলছে describe a time when you saw a child behave badly in public. List of important grammar topic for IELTS. Well, first of all, you have to begin with subject verb agreement, যেখানে সবচেয়ে বেশি ভুল করে মানুষজন। তো এবং সবচেয়ে সেন্সিটিভ পার্ট অফ ইংলিশ হচ্ছে মানে ওয়ান অফ দ্য মোস্ট সেন্সিটিভ পার্টস ইজ সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট। আপনার সাবজেক্টের সাথে আপনার ভার্ব যেন অ্যাগ্রি করে। সেকেন্ডলি শুড কভার টেন্স, প্রেপোজিশন। প্রেপোজিশনে অনেক মিস্টেক হয়, অনেকে যারা ইংলিশে ভালো তারাও প্রেপোজিশনে ভুল করে, that they don't always remember how to use accurate preposition. So preposition is also important. Use of articles, these things are important. Speaking এ তো আর পাংচুয়েশন নেই, সো এগুলো ঠিকঠাক থাকলেই হবে। আচ্ছা, তো এখানে বলছে যে একটা সময়কে ডিসক্রাইব করতে যখন আপনি দেখেছেন যে একটা বাচ্চা পাবলিক প্লেসে মিসবিহেভ করছে বা ব্যাডলি বিহেভ করছে। তো এটা হলো আপনার পার্ট 2। পার্ট 3-তে এসে দেখেন কোয়েশ্চেন গুলো কেমন হয়েছে। What do young children do when they behave badly? Whose influence on children is more important, friends or parents? People change their behavior only if they want to. Do you agree? Do you agree that people who don't behave well towards others are more likely to be successful in life themselves? Everyone is by nature both good and bad. What's your opinion on this? এগুলো হলো পার্ট 3 কোয়েশ্চেন, একটু এলাবোরেট, একটু ওপিনিয়ন বেসড, একটু থট প্রভোকিং। তো আমরা দেখি কি কি ধরনের কোয়েশ্চেন্স পার্ট 3-তে আসে। হ্যাঁ, আচ্ছা, দিস ইজ ইয়োর লিস্ট অফ কোয়েশ্চেন দ্যাট কামস ইন পার্ট 3। মোস্টলি যত রকমের কোয়েশ্চেন্স আছে সেগুলোকে অ্যানালাইজ করেই আমরা এগুলো বের করেছি যে এর মধ্যেই ঘুরে ফিরে কোয়েশ্চেন্স আসবে। ফার্স্ট হলো ওপিনিয়ন বেসড কোয়েশ্চেন। এখানে যেরকম আপনারা দেখলেন যে অনেক বেশি ওপিনিয়ন বেসড কোয়েশ্চেন করবে, আপনার কাছে জানতে চাবে যে আপনি কি মনে করেন এই বিষয়ে বা আপনার কি মতামত। সেকেন্ডলি এভালুয়েট। এভালুয়েট হচ্ছে যে কোনো একজনের ওপিনিয়ন, যে কোনো কারো ওপিনিয়নের উপরে আপনাকে ওপিনিয়ন দিতে বলবে। যেমন এরকম বলতে পারে যে আজকাল প্যারেন্টসরা মনে করে যে বাচ্চারা পড়াশোনায় অমনোযোগী হয়ে উঠেছে কারণ আগের দিনের মতো টিচাররা তাদেরকে টেক কেয়ার করছে না। আগের দিনে টিচাররা বাচ্চাদেরকে যেভাবে কম্প্যাশনেটলি ডিল করতো সেভাবে আজকালকার টিচাররা বাচ্চাদেরকে সেভাবে ডিল করে না বা হ্যান্ডেল করে না, যে কারণে বাচ্চাদের পড়াশোনার প্রতি একটা ইন্টারেস্ট কমে গিয়েছে। এটা হলো প্যারেন্টস এর অবজারভেশন। এখন আপনাকে এক্সামিনার জিজ্ঞাসা করছে যে আপনি কি মনে করেন এই বিষয়ে, ডু ইউ এগ্রি? এই যে আরেকজনের ওপিনিয়নের উপরে আপনাকে ওপিনিয়ন দিতে বলছে, এটাকে বলা হয় এভালুয়েট। এভালুয়েশন বেসড কোয়েশ্চেন। আচ্ছা, এরপরে হলো ফিউচার বেসড কোয়েশ্চেন, ফিউচারিস্টিক কোয়েশ্চেন। হ্যাঁ, এখানে যেমন আমি একটা এক্সাম্পল দিই। যেমন এমন কোয়েশ্চেন আসতে পারে যে আপনার আপনার এলাকার যে রাস্তাগুলো আছে এই রাস্তাগুলো কি অনেক বেশি ন্যারো? আপনার কাছে কি মনে হয় এগুলো কেন ন্যারো? তো আপনি বললেন যে হ্যাঁ, আমার আমার এলাকার রাস্তাগুলো আসলেই ন্যারো, কারণ এগুলো তো অনেক আগে উইদাউট প্ল্যানিং অনেক অনেক বছর আগে এই রাস্তাগুলো করা হয়েছিল, যখন অনেক বেশি ইমপ্রুভড টেকনোলজি ছিল না, যে কারণে এই রাস্তাগুলো ন্যারো। তারপরে আপনাকে নেক্সট কোয়েশ্চেন করতে পারে যে আপনার কি মনে হয় আজ থেকে 20 বছর পরে গিয়ে আপনার এলাকার রাস্তাগুলো কেমন হবে? তো এই যে ফিউচার বেসড কোয়েশ্চেন। হ্যাঁ, আবার মনে করেন যে আপনাকে জিজ্ঞাসা করলো যে আজকাল তো
সোশ্যাল মিডিয়া ইজ আ ভেরি ফেমাস মোড অফ কমিউনিকেশন। তো একটা সময় ছিল যে টেলিফোন, টেলিফোন মানুষের সবচেয়ে ফেমাস মোড অফ কমিউনিকেশন ছিল। তার আগে ছিল লেটার, মানুষজন লেটার লিখতো, পোস্ট কার্ড লিখতো। এটা ছিল মোস্ট ফেমাস মোড অফ কমিউনিকেশন। যে সময়ের সাথে যে মোড অফ কমিউনিকেশন চেঞ্জ হচ্ছে, আপনাকে এক্সামিনার জিজ্ঞাসা করতে পারে যে আপনার কি মনে হয় আজ থেকে 20 বছর পরে বা আজ থেকে 50 বছর পরে মানুষজন কিভাবে কমিউনিকেট করবে, বা হোয়াট উইল বি দ্য মোস্ট ফেমাস মোড অফ কমিউনিকেশন। ঠিক আছে, এটা হলো এগুলো হলো ফিউচার বেসড কোয়েশ্চেন, মানে আপনাকে যে আপনার কাছে জানতে চাচ্ছে যে আপনার কি মনে হয় ভবিষ্যতে কি হবে। আচ্ছা, ফোর্থ টাইপটা হলো কজ অ্যান্ড এফেক্ট। এখানে আপনার কাছে যে কোনো একটা সিচুয়েশন আপনাকে দিয়ে বলবে যে আপনার কি মনে হয় এই সিচুয়েশনটার কজ কি, কেন এটা হচ্ছে। এটা হলো একরকম। আরেকটা হতে পারে যে আপনাকে জিজ্ঞাসা করলো যে এটা থেকে কি ধরনের ইম্প্যাক্ট করতে পারে। ঠিক আছে, যেমন কোয়েশ্চেনটা এরকম হতে পারে যে আজকাল যেসব ইয়াং ছেলেমেয়ে আছে তারা অনেক বেশি গেম খেলে পিসিতে বা মোবাইলে, অনেক বেশি তারা গেমিং এর প্রতি এক্সকিউজ মি, অনেক বেশি তারা গেমিং এর প্রতি অ্যাডিক্টেড। তো আপনাকে কোয়েশ্চেন এমন করতে পারে যে আপনার কি মনে হয় এটা কেন হচ্ছে। তো আপনাকে এটার কজ বলতে হবে। তারপরে আপনাকে এটা জিজ্ঞেস করতে পারে যে এটার ইফেক্ট কি হতে পারে। এই যে বাচ্চারা এইভাবে অনলাইন গেমিং প্রতি যে তাদের যে একটা অ্যাডিকশন তৈরি হয়েছে, এটার আলটিমেট ইম্প্যাক্ট কি পড়তে পারে। আচ্ছা, এরপরে আরেকটা টাইপ হলো হাইপোথেটিক্যাল। এটা অনেক ইন্টারেস্টিং। এখানে যেটা হয় সেটা হলো যে আপনাকে এমন একটা সিচুয়েশন নিয়ে কোয়েশ্চেন করবে যেই সিচুয়েশনটা আনরিয়াল, বা যেটা হওয়ার কোনো সম্ভাবনা নাই। মানে এরকম হতে পারে যেটা এই ধরনের সিচুয়েশন হওয়ার কোনো সম্ভাবনা নেই। যেমন আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে আম, ধরেন আপনাকে বললো যে আপনি যদি এই দেশের প্রাইম মিনিস্টার হন বা আপনি যদি আপনার এলাকার মেয়র হন, তাহলে আপনি কি কি চেঞ্জেস নিয়ে আসবেন, বা আপনি তাহলে এই সিচুয়েশনটা কিভাবে ডিল করবেন। এই যে একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন, মানে আপনাকে ভেবে নিতে বলছে যে এমনটা হলে আপনি কি করবেন, যেটা আসলে হওয়ার কোনো সম্ভাবনা নাই, কিন্তু তারপর আপনাকে বলছে যে আপনি ভেবে বলেন, কল্পনা করে নেন, ধরে নেন যে এরকমটা হচ্ছে এবং হলে আপনি তখন কি করবেন। এই পার্টিকুলার টাইপটাকে বলা হয় হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন। এই ধরনের কোয়েশ্চেন্সও পার্ট 3-তে আসে। এরপরে হলো কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট। এখানে দেখা যাবে যে দুইটা সিচুয়েশনের মধ্যে যে দুটো সিচুয়েশন আইদার ডিফারেন্ট ওর সিমিলার, আপনাকে কম্পেয়ার করতে বলা হবে, কন্ট্রাস্ট করতে বলা হবে, যে কোনো একটা হয় কম্পেয়ার বা কন্ট্রাস্ট করতে বলা হবে। আবার যেমন ফিউচারিস্টিক কোয়েশ্চেন আসে, পাস্ট বেস কোয়েশ্চেনও আসে। হ্যাঁ, যে সিচুয়েশন তো চেঞ্জ হচ্ছে, যেটা বলছিলাম যে একটা সময় তো পোস্ট কার্ড দিয়ে মানুষ কমিউনিকেশন করতো, বা একটা সময় তো মানুষ লেটার লিখে কমিউনিকেশন করতো। তো এই এই যে এরকম পাস্ট বেসড কোয়েশ্চেন হতে পারে যে আপনার কি মনে হয় আজ থেকে 50 বছর আগে আহ, আম, আপনার দেশের রাস্তাঘাট কেমন ছিল, বা আজ থেকে 50 বছর আগে আপনার দেশের মানে যে কোনো কিছু। ইউজুয়ালি আপনার সিচুয়েশন বেসড কোয়েশ্চেনই করবে, কিন্তু যেমন ফিউচারিস্টিক আছে সেরকম পাস্টের কোয়েশ্চেনও আছে। So these are the most probable 7 types of questions that you can expect in part 3. এবং আপনি যদি এই সবগুলো ক্যাটাগরি ভালো করে বুঝে নিতে পারেন, তাহলে আপনার আহ, যেটা হবে যে আপনি রেডি থাকবেন, বা আপনি একটু ফ্যামিলিয়ার থাকবেন যে কি ধরনের কোয়েশ্চেন আপনাকে ফেস করতে হতে পারে। আচ্ছা, এখন আমরা একটু দেখি যে কিভাবে আনসার করা যেতে পারে। যেহেতু ওপিনিয়ন বেসড কোয়েশ্চেন থাকবে অনেক বেশি, সেহেতু ওপিনিয়ন কনভে করার জন্য যেই ফ্রেজগুলো ইউজ করা হয় সেগুলো আমরা ইউজ করব। যেমন ইন মাই ওপিনিয়ন, আই থিঙ্ক, আই বিলিভ, অ্যাজ আই সি ইট, ওর পার্সোনালি, ওর ফর মি, এগুলো হচ্ছে ওপিনিয়ন দেওয়ার সময়। অনেক সময় ওপিনিয়ন দিতে গিয়ে মনে হবে যে আপনি কোনো একটা বিষয় নিয়ে অনেক বেশি স্ট্রংলি ফিল করতেছেন। তো তখন আপনি বলতে পারেন যে আই এম কনভিন্সড দ্যাট, বা আই এম সার্টেইন দ্যাট, বা আই এম শিওর দ্যাট। বা আপনাকে যদি এমন কোনো ওপিনিয়ন দিতে হয় যে ওপিনিয়নটা নিয়ে আপনি খুব একটা শিওর না বা খুব একটা কনফার্ম না, সেই ওপিনিয়নটা আপনি বলতে পারেন যে আই গেস দ্যাট, আই সাপোজ দ্যাট, or I would say that. These are the ways you can give your opinion. আচ্ছা, about
how to evaluate the answers. আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে চ্যাট বক্সে করে ফেলতে পারেন। evaluating someone's opinion, right? আরেকজনের ওপিনিয়ন সম্পর্কে যখন আমাকে ওপিনিয়ন দিতে হবে, তখন আমি যদি এগ্রি করি তাহলে আমি এই ধরনের ফ্রেজগুলো ইউজ করে কথা বলতে পারি যে আই couldn't agree with you more, মানে আমি এখানে বলতে চাচ্ছি যে আমি এর থেকে বেশি এগ্রি করতে পারতাম না, মানে মানে এটার এক্সপ্রেশনটার মানে হচ্ছে যে আই কমপ্লিটলি এগ্রি উইথ হোয়াট ইউ সে, বা that's so true, that's for sure, কিংবা that's exactly how I feel, or no doubt about it, I suppose so, you have a point there, or they have a point there. এই ধরনের এক্সপ্রেশন ইউজ করে আপনি এভালুয়েশনের আনসার শুরু করতে পারেন। বা যদি আপনি দেখা যায় যে যে ওপিনিয়নটা সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি সেটার সাথে অ্যাগ্রি করছেন না, যেমন মনে করেন আমি মনে করি, সাপোজ আমি মনে করি যে না, টিচারদের অবহেলার কারণে বা টিচারদের ল্যাক অফ কম্প্যাশনের কারণে বাচ্চাদের পড়াশোনার প্রতি ইন্টারেস্টটা কমে নাই, সাপোজ এটা আমার ধারণা, তখন আমি আনসারটা যেভাবে দিব তখন আমি বলতে পারি যে আই ডোন্ট থিঙ্ক সো, কিংবা আমি যদি আর একটু ফর্মালি বলতে চাই আমি বলতে পারি আই এম অ্যাফ্রেড, আই ডিসঅ্যাগ্রি, বা আই টোটালি ডিসঅ্যাগ্রি, কিংবা আই বেগ টু ডিফার। ইট ইস আ ভেরি নাইস এক্সপ্রেশন টু সে যে আপনার একটা ভিন্ন মতামত আছে। বা I would say the exact opposite, but not necessarily. কিংবা that's not always true, কিংবা that's not always the case. এইগুলো বলে আপনি ডিসঅ্যাগ্রিমেন্ট প্রকাশ করতে পারেন। টাইম অর সেন্টেন্স, টাইম বেসিক্যালি আপনাকে সেন্টেন্স, আপনাকে কোয়েশ্চেনের আনসার করতে হবে, এবং ইউজুয়ালি পার্ট 3 তো ডিসকাশন কোয়েশ্চেন, আপনার আনসারগুলো একটু বড়ই হবে, মানে পার্ট 1-এ যেরকম ছোট ছোট আনসার হয় পার্ট 3-তে ব্যাপারটা সেরকম না। পার্ট 3-তে আপনি রিজন দিয়ে, এক্সপ্লেনেশন দিয়ে বা এক্সাম্পল দিয়ে কথা বলবেন। সো আলটিমেটলি পার্ট 3-তে যদি আপনি এক একটা কোয়েশ্চেনের আনসার 30 to 50 সেকেন্ডসের মধ্যে করেন তাহলে পার্ট 1-এ, তাহলে পার্ট 3-তে এসে কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করবে, বাট ইউজুয়ালি দেখা যায় যে আপনার এক একটা কোয়েশ্চেন আপনি 1 মিনিটেও আনসার করতে পারেন, মানে ডিপেন্ডিং অন দ্য কোয়েশ্চেন। এটা হচ্ছে আপনি ডিসাইড করবেন যে আপনি কোয়েশ্চেনটা সম্পর্কে কত ভালো আনসার দিতে পারেন, কতটুকু নলেজ আপনার আছে, এবং কত আহ, আপনি পারফেক্টলি বা কতটা এক্সাম্পল ইউজ করার নিড ফিল করছেন কিনা, মানে এটা হলো আপনার ইয়ের উপরে। কিন্তু এখানে শর্ট আনসার দেওয়া যায় না, যেহেতু এগুলো একটু থট প্রভোকিং কোয়েশ্চেন, যেহেতু একটু থটফুলনেসের দরকার, একটু ওপিনিয়নের দরকার, একটু ইনসাইট দেওয়া দরকার, সেহেতু আপনি এখানে অবশ্যই আনসারগুলো একটু লেন্দি হবে। স্পিকিং প্র্যাকটিস করবেন, there are so many ways you can practice speaking. either আপনার কোনো ফিজিক্যাল পার্টনার থাকতে পারে, or আপনি যে কোনো সফটওয়্যার ইউজ করে, এখন তো মার্কেটে অনেক সফটওয়্যার, আপনি চাইলে যে কোনো একটা সফটওয়্যার আপনার মোবাইলে ইনস্টল করে তার সাথে আপনি কনভারসেশন করতে পারেন, ভেরি গুড অপশন। যত প্র্যাকটিস করবেন তত ভয় কাটবে। আপনি চাইলে আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজে নিজেও প্র্যাকটিস করতে পারেন, এটা আপনার ইয়ের উপরে আর কি। আচ্ছা, কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট যেটা বলছিলাম, যে কোয়েশ্চেন গুলো কম্পেয়ার কন্ট্রাস্টে কিছু কিছু গ্রামাটিক্যাল বিষয় খেয়াল রাখতে হবে। যেমন দুটো জিনিস যদি কখনো কম্পেয়ার করেন তাহলে অবশ্যই কম্পারেটিভ অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে, তার সাথে দেন ইউজ করতে হবে। যেমন হিজ টলার দেন হিজ সিস্টার। কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্টের কোয়েশ্চেনে কম্পেয়ার যখনই করছেন আপনি, আপনাকে মনে রাখতে হবে যে আপনি যেন কম্পারেটিভ অ্যাডজেক্টিভ ইউজ করেন। কিছু কম্পারেটিভ অ্যাডজেক্টিভস থাকে যে ওগুলো একটু ইরেগুলার হয়, যেমন গুড থেকে বেটার হয়, ব্যাড থেকে ওয়ার্স হয়, ফার থেকে ফার্দার হয়। সবসময় আর ইউজ করে কম্পারেটিভ হয় না, এগুলো একটু ইরেগুলার গুলোর একটা লিস্ট ফলো করবেন, বা প্র্যাকটিস প্র্যাকটিস করলে সবই ঠিক থাকবে, সবই লাইনে থাকবে আর কি। আচ্ছা, যেগুলো লঙ্গার অ্যাডজেক্টিভস বা যেগুলোর সাথে আমরা কম্পারেটিভ বা সুপারলেটিভ ফর্ম ইউজ করতে পারি না, এগুলো তো হয়তো বা আমরা জানি যে মোর এবং মোস্ট ইউজ করে বলতে হয়। আহ হ্যাঁ, অতিরিক্ত কথা বললে তো অবশ্যই সমস্যা হবে। আপনি একটা স্ট্যান্ডার্ড ব্যালেন্স ফলো করবেন, আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার আনসার যখন দেওয়া হয়ে গেছে, ইউ উইল নো দ্যাট ইউ আর ডান আনসারিং। আপনি যদি সেই জিনিসটাকে আরো বেশি লেন্দি করতে চান
তাহলে এক্সামিনার অবশ্যই আপনাকে থামিয়ে দিবে, কারণ এক্সামিনার তো আপনাকে নেক্সট কোয়েশ্চেন করতে চায়। Examiner is not willing to listen to, further. সোজা কথা, টপিক আপনি চেঞ্জ করবেন না, বা আপনি এক টপিক থেকে আরেক টপিকে যাবেন না। আপনাকে যেটা কোয়েশ্চেন করা হয়েছে আপনি সেটারই আনসার করবেন, কিন্তু আনসারটা যেন নাইসলি এলাবোরেট হয়, রিজনিং এর সাথে আসে, একটা সুন্দর রিজন থাকে। আপনি যেটা বলছেন, আপনার মত দিচ্ছেন, সেই মতামত প্রকাশ করার পিছনে তো একটা নিশ্চয়ই একটা ফ্যাক্ট আছে, রিজন আছে, সেই জিনিসটা আপনি শেয়ার করলেন। সো জাস্ট মেক ইট ওয়েল ব্যালেন্সড। ওকে, সো এখানে আমি একটা এক্সাম্পল ইউজ করেছি, দেখেন এখানে বলছে, কোয়েশ্চেনটা ছিল এরকম: ডু ইউ থিঙ্ক প্রাইমারি স্কুল চিলড্রেন শুড লার্ন আ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অর শুড দে ওয়েট আনটিল সেকেন্ডারি স্কুল? প্রাইমারি স্কুলের বাচ্চারা কি একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখা উচিত কিনা, বা তাদের কি সেকেন্ডারি স্কুলে গিয়ে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখা উচিত কিনা? তো এখানে ক্যান্ডিডেট বলেছে, ইটস অবভিয়াস দ্যাট দ্য আর্লিয়ার চিলড্রেন স্টার্ট আ ল্যাঙ্গুয়েজ, দ্য ইজিয়ার ইট বিকামস ইন লেটার লাইফ. However, some parents might think that subjects like maths are more important than languages at primary level. They may also think that a foreign language is less important than their first language, and this should be prioritized. তো এখানে দেখেন ওনাকে একটা কোয়েশ্চেন করা হচ্ছে, এবং সে তার ওপিনিয়নটা দিয়ে সে আরেকটা সিচুয়েশনের কথা বলেছে, যে যদিও আমি এভাবে চিন্তা করছি, কিন্তু প্যারেন্টসরা হয়তো বা এভাবে চিন্তা করবে না। প্যারেন্টসরা মনে করতে পারে যে দুই রকমের ল্যাঙ্গুয়েজ না শিখে ম্যাথস শিখো, বা আহ, একদম যেমন ইংলিশ মিডিয়ামে যেটা হয় সেটা হলো, অনেক ইংলিশ মিডিয়ামেই আপনারা দেখবেন যে ইংলিশ বাংলার পাশাপাশি তারা ফ্রেঞ্চ শিখে বা অন্য আরেকটা ল্যাঙ্গুয়েজ শিখে। তো এই যে জিনিসটা, অ্যাজ আ প্যারেন্ট হয়তো বা আমি চাবো যে আমার বাচ্চাটা ফ্রেঞ্চ না শিখে ইংলিশে ভালো হোক বা বাংলায় ভালো হোক। Opinion based question, can you answer about your own opinion which is not accurate? Accurate বলতে আপনি কি বলতে চাচ্ছেন, যে ওটা আপনার নিজের মতামত না, মানে ওটা আসলে আপনার মতামত না, মানে এরকম কিছু বলছেন? মানে ইফ দ্যাট ইজ দ্য কেস, তাহলে আমি তো এটা আগেই বলেছি যে আপনার এখানে কোনো রাইট রং বলে কোনো আনসার নেই। আপনি আনসার কিভাবে দিচ্ছেন, দ্যাটস হোয়াট ম্যাটার্স। ওটা আদতে আপনার ওপিনিয়ন কিনা এটা তো এক্সামিনার জানে না, জানতেও যাবে না। সো দ্যাট ইজ নট গোয়িং টু মেক আ ডিফারেন্স, অ্যাজ লং অ্যাজ ইউ আর গিভিং অ্যান ওপিনিয়ন অ্যান্ড ইউ আর গিভিং ইট প্রপারলি, মানে ইউ উইল গেট দ্য মার্কস। ওকে, সো okay, thank you, Sakibul Alam. Actually, when I practiced, I could not maintain the duration of the time. Yeah, that happens, but you need guidance for that. I hope আপনি এখন clear, so problem আর হবে না। আচ্ছা, সো কজ অ্যান্ড এফেক্ট গুলো কিরকম হয়? কজ অ্যান্ড এফেক্টের জন্য কিছু ফ্রেজেস ইউজ করবেন, যেমন আমি এখানে লিস্ট দিয়েছি একটা ছোট, সেটা হলো বিকজ, অ্যাজ আ রেজাল্ট, resulted in, as a consequence, due to, caused, led to, means that, মানে এই এক্সপ্রেশন গুলোর মানে হচ্ছে আপনি কজ অ্যান্ড এফেক্ট নিয়ে কথা বলছেন আর কি। যেমন এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি, দেখেন, হাউ ডাজ অ্যাডভার্টাইজিং ইনফ্লুয়েন্স হোয়াট পিপল চুজ টু বাই? তো এক্সাম্পল মানে ইয়াতে ক্যান্ডিডেট আনসার করছে এক্সামিনারকে, I think advertising has a big influence on what people purchase and often leads to them always sticking with the same brand. For example, I always drink Coca-Cola, and I believe this is because I grew up watching all those ads on TV, and I instinctively buy it as a result. I mean, why would companies spend so much money on adverts unless it led to more sales? So, এখানে দেখেছেন আনসারটা কিরকম, মানে দিস ইজ আ ভেরি নাইস আনসার। এখানে সে সুন্দর করে কারণ দিয়েছে, এবং দেখেন সে ইয়াও ইউজ করেছে, যে এক্সপ্রেশন অফ কজেস সেটাও ইউজ করেছে। ওকে, সো আচ্ছা, হাইপোথেটিক্যাল কোয়েশ্চেনে চলে যায়। হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন কিভাবে আনসার করা যায়? হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন অলওয়েজ ফিউচার টেন্সে বলবো, এবং ইফ থাকবে, মডেলস থাকবে। যেহেতু এটা জেনুইন সিচুয়েশন না, সেহেতু ইফ থাকবে, মডেলস থাকবে। মানে ইফ আই কুড, ইফ আই উড, ইন আ সিচুয়েশন, এরকম। হ্যাঁ,
এটা হলো স্ট্রাকচার। যেমন এখানে দেখেন একটা এক্সাম্পল ইউজ করেছি, ইফ ইউ কুড চুজ এনি কান্ট্রি টু লিভ ইন, ওয়্যার উড ইউ চুজ? মানে আপনি যদি যে কোনো একটা কান্ট্রি চুজ করতে পারতেন যেখানে আপনি চাইলেই থাকতে পারবেন, তাহলে আপনি কোথায়, কোন জায়গাটা চুজ করতেন? তো এখানে আনসারে ক্যান্ডিডেট বলেছে, ইফ আই কুড লিভ ইন এনি কান্ট্রি আই উড প্রবাবলি চুজ অস্ট্রেলিয়া। তো ওর ল্যাঙ্গুয়েজটা দেখেন, ইফ আই কুড লিভ ইন এনি কান্ট্রি, যদি আমি আমার মন মতো যে কোনো দেশেই থাকতে পারতাম তাহলে আই উড প্রবাবলি চুজ অস্ট্রেলিয়া। মানে এখানেও সে কনফার্মেশন দিয়ে কথা বলছে না, কারণ সে তো এটা ভেবে চিন্তে যায় নাই যে তাকে এরকম কোয়েশ্চেন করা হতে পারে। The weather is great, the people are super friendly, and just imagine living beside all those beaches. If I could choose another country, it would have to be Italy for the architecture, the culture, and its fascinating history. So এখানে সে দুটো probable answer দিয়েছে। এই যে লেন্থ গুলো দেখছেন, these are very good lengths for your part 3 answers, এবং দেখেন use of grammar and sentence structure যেরকম দেখছেন, these are the perfect use of grammar for answering hypothetical questions. ওকে, আনসার কিভাবে এক্সটেন্ড করব, হাউ টু এক্সটেন্ড মাই আনসার্স। আপনারা কিন্তু আমাকে কোনো কোয়েশ্চেন করছেন না, সো আমি একটু কনফিউজ যে আপনারা লেকচার ফলো করছেন কিনা, বুঝতে পারছেন কিনা। কোনো কোয়েশ্চেন না আসলে আমি কিভাবে বুঝবো যে আসলে আমি যেটা যেই ইয়েটা আমি দিতে চাচ্ছি ওটা আপনারা নিতে পারছেন কিনা। সো যাই হোক, কোয়েশ্চেন করলে ইট উইল বি মোর ইন্টারাক্টিভ অ্যান্ড আই লাইক ইট মোর। It is necessary to use a variety of words, and yes, it is necessary to use some advanced words. মানে যদি আপনার ব্যাংক স্কোরের টার্গেট হাই থাকে, if you want an 8, অবশ্যই আপনাকে লেস কমন ভোকাবুলারি ইউজ করতে হবে। আপনি যদি খুব কমন ভোকাবুলারি ইউজ করে আনসার করে দেন তাহলে তো ইউনো এইটাতে তো অবশ্যই ভালো ব্যান্ড স্কোর আসবে না, 6.5 এরকম আসবে। সো অ্যাডভান্স ভোকাবুলারি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে দেখেন আমি একটা ব্যাড আনসার, একটা গুড আনসার ইউজ করেছি। তো এখানে কোয়েশ্চেনটা হলো, থ্যাংক ইউ সো মাচ সুপ্রভাত, what are the causes of traffic jams in your city? তো এখানে what is a bad answer? Bad answer বলছি, the causes of traffic jams are narrow roads and overpopulation. ওর আনসারটা কিন্তু গ্রামাটিক্যালি কারেক্ট, এবং ওর আনসারটা কিন্তু ওয়ার্ড বলেন, ভোকাবুলারি বলেন ঠিক আছে। তারপরেও কেন এটা ব্যাড আনসার? কারণ এই আনসারটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। এই আনসারটার মধ্যে কোনো মানে থ্যাংক ইউ ভেরি মাচ শরীফুল, আই এম গ্রেটফুল দ্যাট ইউ থিঙ্ক দ্যাট ওয়ে, আলহামদুলিল্লাহ। তো যেহেতু আনসারটা অনেক বেশি মানে ইটস জাস্ট এ সেন্টেন্স, তা আবার খুব একটা বড় না, সেন্টেন্সটা খুব ছোট, এই জন্য ইট ইজ আ ব্যাড আনসার। কিন্তু এটা কিন্তু কোনো গ্রামাটিক্যাল ফ্লজ নেই, কোনো ওয়ার্ডে ভোকাবুলারিতে সমস্যা নেই। হোয়াট ইজ আ গুড আনসার? এখন আমরা দেখি, লেটস রিড দ্য গুড আনসার। ওকে, দ্য কজেস অফ কনজেশন, দেখেন সে ট্রাফিক জ্যামস কিন্তু ইউজ করে নাই, হি অর শি হ্যাজ paraphrased it, মানে synonym use করেছে, congestion. The causes of congestion are narrow roads and overpopulation. This is because our roads were designed a long time ago when the population of the city was much lower. সে একটা সুন্দর কারণও দিয়ে দিছে সাথে, যে এটা এই অবশ্যই কনজেশনের কারণ ন্যারো রোডস এবং ওভার পপুলেশন, কিন্তু এটা কেন হয়েছে? কারণ যখনই রাস্তাগুলো ডিজাইন করা হয়েছিল তখন পপুলেশন অনেক কম ছিল। For example, the road near my house was built in the 1960s when the population was about a third what it is today. যেমন সেখানে দেখেন রিজনের পর একটা এক্সাম্পলও দিয়েছে, হাউ পারফেক্ট। বলছে যে যেমন আমার বাসার সামনে যে রাস্তাটা, এই রাস্তাটা 1960-তে ডিজাইন করা হয়েছিল, এবং তখন আমার এলাকার পপুলেশন এখন যেটা আছে তার 1/3। তো অবশ্যই তখন আজকের দিনে এসে সেই রাস্তাটাকে চিকন মনে হবে, ন্যারো মনে হবে, বা ইনসাফিসিয়েন্ট মনে হবে। দিস ইজ আ ভেরি গুড আনসার। কেন? কারণ সে আনসার করেছে, সে সিনোনিম ইউজ করেছে, সে রিজন দিয়েছে, এবং সে একটা এক্সাম্পলও দিয়েছে। আপনি যে প্রত্যেকটা আনসারে এক্সাম্পল দিবেন নট নেসেসারি, হ্যাঁ, প্রত্যেকটা আনসারে এক্সাম্পল দিলে আবার বেশি বেশি হয়ে যাবে। সো ট্রাই টু স্টিক টু মানে
চেষ্টা করবেন যে আমি একটা আনসার রিজন দিব, আরেকটা আনসারের রিজন এবং এক্সাম্পল দুটোই দিব, এভাবে চেষ্টা করবেন একটা জিনিস মেনটেন করতে। থ্যাংক ইউ ভেরি মাচ নিড জরেন আনোয়ার, আমি থ্যাংক ইউ ভেরি মাচ, খুব ভালো লাগছে শুনে। সো দ্যাট ইজ অ্যান এক্সাম্পল অফ গুড আনসার। আচ্ছা, এখন প্যারাফ্রেজ কিভাবে করতে পারি এটার একটা সুন্দর এক্সাম্পল দেখি আমরা। এখানে দেখেন, এক্সামিনার বলছে, হোয়াট ক্যান পিপল ডু টু ট্রাই অ্যান্ড রিডিউস ওয়াটার পলিউশন। তো স্টুডেন্ট বলছে, সো হোয়াট ক্যান ইন্ডিভিজুয়ালস ডু টু এনশোর ওয়াটার ইজ কেপ্ট ক্লিন। একই কথা কিন্তু প্যারাফ্রেজ করে বললো। হ্যাঁ, তো আপনি আপনার আনসারটাকে একটু লম্বা করার জন্য আপনি চাইলে এটাকে এইভাবে প্যারাফ্রেজ করতে পারেন। এভাবে বললে আপনার দেখা যাবে যে আপনার আনসারটা একটু বাড়বে এবং এক্সামিনার এট দ্য সেম টাইম জানবে যে না, আপনি সিনোনিমস জানেন, আপনার লেক্সিক্যাল রিসোর্স ভালো। আরেকটা এক্সাম্পল ইউজ করেছি, হাউ ক্যান ইভেন্টস লাইক দ্য অলিম্পিক্স ইমপ্রুভ ইন্টারন্যাশনাল রিলেশনস। তো স্টুডেন্ট বলছে, হাউ ক্যান স্পোর্টস ব্রিং পিপল ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ ক্লোজার টুগেদার। ও এটা করলে এটা যেটা বেস্ট মানে আউটপুট সেটা হলো, যখন এটা আপনি করছেন তখন আপনি এক্সামিনারকে দেখাচ্ছেন যে ইউ নো সাম গুড ওয়ার্ডস, অর অ্যাটলিস্ট ইউ নো হাউ টু প্যারাফ্রেজ দ্য কোয়েশ্চেন। মানে একটা কথা কিভাবে বিভিন্নভাবে বলা যায় ইংলিশে সেটা আপনি জানেন। সো এটা এক্সামিনারের জন্য ইটস আ গুড থিং, অ্যান্ড এক্সামিনার উইল গিভ ইউ, মানে মানে আপনার জন্য ইটস আ গুড থিং অ্যান্ড এক্সামিনার উইল নোটিস ইট, এবং সেটার জন্য আপনি অবশ্যই মার্কিং ভালো পাবেন। Okay, I have a question here. Is examiner stopping you at 2 minutes mark a barrier to secure ban? Absolutely, absolutely. Even if the overall transition between ideas along fluency and wide array of words are maintained throughout the time. Definitely, because fluency আছে, wide array of words আছে, আপনার fluency ভালো, lexical resource ভালো, এবং আপনার ট্রানজিশন ভালো, সবই ঠিক আছে, কিন্তু আপনার কোহেরেন্স তো এখানে লুজ হচ্ছে। আপনার প্রথম যে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া, এটা তো ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স। সো কোহেরেন্স কি? টু হ্যাভ আ ভেরি নাইস সিকোয়েন্স, টু হ্যাভ আ ভেরি ওয়েল ডেভেলপড অ্যান্ড ওয়েল প্ল্যান্ড আনসার, যেখানে কোনো ইন্টারাপশন নেই, যেখানে কোনো আনন্যাচারাল পজেস নেই, যেখানে কোনো কি বলবো, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া, জাম্পিং অ্যারাউন্ড আইডিয়াস, বা হঠাৎ করে এই ধরনের কিছু থাকা যাবে না। ফ্লুয়েন্সি, কোহেরেন্স ইজ আ ভেরি ওয়েল সিকোয়েন্সড, ওয়েল ডেলিভার্ড আনসার। সো যখন আপনার সবে ঠিক আছে কিন্তু আপনি আনসারটা শেষ করতে পারলেন না, হয়তো বা অনেক বেশি ইম্প্যাক্ট পড়বে না, কিন্তু ইম্প্যাক্ট ডেফিনেটলি পড়বে। আপনার আনসারটা তো আনফিনিশড থেকে গেল, তো আপনি এটা কনক্লুড করলে যে এই কোহেরেন্সটা আপনি অ্যাচিভ করতে পারতেন, কনক্লুড করতে পারলেন না বলে সেই এটা আপনি অ্যাচিভ করতে পারছেন না, কোহেরেন্সটা অ্যাচিভ করতে পারছেন না, তো সেখানে আপনার প্রথম যে ক্রাইটেরিয়া ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স, সেখান থেকে ইউ আর গোয়িং টু লুজ দ্য মার্কস। কোয়েশ্চেনের আইডিয়া কিভাবে এলাবোরেট করবো, কিভাবে গুছিয়ে বলবো, এই বিষয়ে যদি গাইডলাইন দিতে। আমি তো এটাই দেখাচ্ছি যে কিভাবে এলাবোরেট করবেন। ফার্স্ট অফ অল আপনার কাজ হলো জানা যে কি ধরনের কোয়েশ্চেন আসবে, যেগুলো আমরা জেনেছি, এবং সেই কোয়েশ্চেনগুলোকে কিভাবে অ্যাপ্রোচ করতে হবে এটার একটা পার্টিকুলার স্ট্রাকচার আপনি আপনার মাথায় রাখবেন, যেটা আমি দেখানোর চেষ্টা করছি। এলাবোরেট করার বেস্ট অপশন হলো প্রথমে প্যারাফ্রেজ করবেন, কোয়েশ্চেনটাকে প্যারাফ্রেজ করে আপনি আবার বলবেন, তো আপনার এখানে একটা দুটো সেন্টেন্স অলরেডি অ্যাড হয়ে গেল। এরপরে আপনি যখন আনসারটা দিলেন, আনসারটার সাথে একটা রিজন দিবেন, যে আপনি যে জিনিসটা ভাবছেন সেটা আপনি কেন ভাবছেন, ইউ আর গিভিং আ রিজন অ্যালং উইথ ইট। অনেক সময় রিজনের পরে এক্সাম্পলও দিবেন, ঠিক যেরকম একটু আগে একটা এক্সাম্পল দেখালাম না, যে যে কথা বলছে সে কি কি বললো। প্রথমে সে বলল যে আহ তার বাসার সামনে যে রাস্তাটা, সেই রাস্তাটা আগে হচ্ছে যে 1960s-এ সেই রাস্তাটা তৈরি করা হয়েছিল, এবং তখন পপুলেশন অনেক বেশি লো ছিল। আহ, এই যে সে রিজন বলেছে এবং তার নিজের বাসার সামনে রাস্তার কথা বলেছে, যেটা হলো একটা এক্সাম্পল। তো এটার কম্বিনেশনটা সরি, ইটস এ ভেরি নাইস কম্বিনেশন। তো আপনি যখন আনসার করছেন, আনসারের সাথে রিজন দিচ্ছেন, রিজনের সাথে একটা এক্সাম্পল দিচ্ছেন, আপনার আনসার তো অলরেডি ইট ইজ ভেরি ওয়েল এলাবোরেটেড। তার সাথে যদি আপনি কোয়েশ্চেনটাকেও প্যারাফ্রেজ করতে পারেন তাহলে তো হয়েই গেল, মানে ফুললি
sorry. এর থেকে there is no better way of, elaborating your answer. Okay, moving on. Explain your answer. So explain যেটার কথা আমি বলছি যে reason দিবেন। যেমন suppose examiner বলছে what can people do to reduce water pollution? So student answers, I believe the best way to keep water clean is to curb water use at home. এটা সে প্রথমে এটা বললো যে সে পার্টিকুলারলি মনে করে যে বাসা বাড়িতে যেই ধরনের ওয়াটার ইউজ হয় সেখান থেকে ওয়াটার ইউজটা কমিয়ে আনা দরকার। আমিও পার্সোনালি সেটাই মনে করি, কারণ আমার মনে হয় বাসা বাড়িতে ওয়াটার সবচেয়ে বেশি পলিউট করা হয়, কাপড় ধোয়া, থালা বাসন ধোয়া, অল দোজ থিংস। তারপরে বলছে যে এখন ওয়াইটাও নিজে নিজেই আনসার করছে, রিজন দিচ্ছে। এখানে বলছে যে the vast majority of water is used in the home for cooking, cleaning and washing. দেখেছেন, ওর নিজেই কিন্তু রিজন দিয়েছে। Therefore, by reducing the amount of water we use, the government can conserve the water supply and keep it clean. ঠিক আছে? So you can say that these are the best way of explaining your answer. Come up with your own explanation. আপনাকে why জিজ্ঞাসা করেনি দেখে যে আপনি why বলতে পারবেন না, ব্যাপারটা তো এমন না। আচ্ছা, আনোয়ার হোসেন বলেছেন he worries about his speaking part 3. ও আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এটাই আমার টার্গেট ছিল আর কি। স্পিকিং পার্ট 1 আমরা পেরে যাই, এটা ইটস ইজি। পার্ট 2 প্র্যাকটিস করলে করা যায়, কিন্তু পার্ট 3-তে একটু হয় এরকম যে আনএক্সপেক্টেড কোয়েশ্চেন্স চলে আসে বা ভয় লাগে, যেহেতু একটু থট প্রভোকিং কোয়েশ্চেন্স। সো এই জন্য আমি চেষ্টা করেছি আজকে এটাতে ফোকাস করার জন্য যে এটা ভয়টা কাটানো যায় কিনা। ওকে, লাস্ট ওয়ান, প্রোভাইড এক্সাম্পল। কিভাবে আমরা এক্সাম্পল দিতে পারি? এখানে দেখেন আমি একটা এক্সাম্পল ইউজ করেছি। হ্যাভ দ্য মোডস অফ, মানে এক্সামিনার কোয়েশ্চেন করছে, হ্যাভ দ্য মোডস অফ ট্রান্সপোর্ট পিপল use in your country changed much over the last few decades? The student বলছে, absolutely, they have changed a lot. In the past, most people used bicycles, but now they predominantly use motorbikes. For example, a recent survey found that 72% of people in Ho Chi Minh City now own a motorbike. এই যে সে যে একটা এক্সাম্পল ইউজ করেছে এবং সে যে বলছে এই সার্ভেটা যে অলওয়েজ অ্যাকিউরেট হতে হবে নেসেসারি না কিন্তু, হ্যাঁ, কিন্তু সার্ভেটার অ্যাটলিস্ট একটা রেলেভেন্স থাকতে হবে। মানে আপনি চাইলে জিনিসটা বানিয়ে বলতে পারেন, কিন্তু এমনভাবে বলবেন, এমন কিছু বলবেন না যেটা একদম ইররেলেভেন্ট মনে হবে, হ্যাঁ, যেটার কোনো এক্সিস্টেন্স নেই। তো এক্সাম্পল দিবেন সবগুলো কোয়েশ্চেনে, কিন্তু রিজন এক্সাম্পল দুটোই দেওয়ার প্রয়োজন নেই, তাহলে আননেসেসারিলি লেন্দি হয়ে যাবে জিনিসটা। যদি আপনি এটা আপনি আপনার মতো করে করবেন, কোনোটাতে মানে সবগুলোতে রিজন অবশ্যই দিবেন, কোনোটাতে আপনি এক্সাম্পল দিবেন, তাহলে দেখা যাবে আপনার আনসারগুলো ভালো হবে। আচ্ছা, এটা সম্ভবত লাস্ট, মেকিং কনসেশনস। আচ্ছা, we make concession by admitting that there are limits to our opinion. এটা হলো একটু অ্যাডভান্সড লেভেলের জন্য, হ্যাঁ, এটা হলো মেনে নেওয়া যে হ্যাঁ অমুকের একটা ওপিনিয়ন আছে, আমারও একটা ওপিনিয়ন আছে, অ্যান্ড ইটস অল রাইট। ওনার সাথে যে আমাকে সবসময় অ্যাগ্রি করতে হবে বা ওনার যে ওপিনিয়নটা ওটাই আমাকে অ্যাকসেপ্ট করতে হবে, বা আমার ওপিনিয়নটাই যে ফাইনাল ওপিনিয়ন, নট নেসেসারিলি। সো এটা যখন আপনি করতে পারবেন যে আপনি একটা কোয়েশ্চেনের আনসার দিলেন, সেখানে আপনাকে সাপোজ এভালুয়েট করতে বলা হলো, তখন আপনি যদি কনসেশন করতে পারেন, কনসেশন ক্রিয়েট করতে পারেন, তাহলে আপনার মার্কস অনেক বেড়ে যাবে। যেমন এখানে আমি একটা এক্সাম্পল ইউজ করেছি, এক্সামিনার বলছে, টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ থিঙ্ক অ্যাডভার্টাইজিং এফেক্টস পিপলস শপিং হ্যাবিটস? তো এখানে স্টুডেন্ট বলছে, মানে ক্যান্ডিডেট বলছে, personally, I don't think that it affects the way people shop at all.
When people need something, they make up their own mind rather than thinking about adverts. However, it must have some influence if companies pay lots of money for ads. তো এই যে লাস্টের সেন্টেন্সটা ও বললো না, ও কিন্তু প্রথমে ওর ওপিনিয়নটা বলেছে যে ও মনে করে না যে অ্যাডভার্টাইজমেন্টের জন্য খুব বেশি প্রোডাক্ট সেল হয়, কিন্তু লাস্টে গিয়ে কিন্তু ও বলছে যে কিন্তু এমনটা হতে পারে যে অ্যাডভার্টাইজমেন্টের জন্য নিশ্চয়ই কিছু কোনো না কোনো ইনফ্লুয়েন্স থাকবে, কারণ আদারওয়াইজ অ্যাডভার্টাইজমেন্টের পিছে কোম্পানিজ এত টাকা কেন খরচ করে। এই যে এটাকে বলে কনসেশন করা, হ্যাঁ, এটা হলো আমার একটা ওপিনিয়ন আছে এবং আমি অমুকের মানে অন্যদের ওপিনিয়নের সাথেও অ্যাগ্রি করছি যে এমনটাও হতে পারে। এটা এটা হচ্ছে করতে পারলে খুব ভালো, এটা আপনার কাজে দিবে আর কি পার্ট 3-তে। সো দ্যাট ওয়াজ অল, থ্যাংক ইউ ভেরি মাচ, দিস ইজ দ্য এন্ড অফ দ্য ক্লাস। আমি 2 মিনিট স্টে করব আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা আনসার করার জন্য। স্লাইড বলতে রেকর্ডিং থাকবে, রেকর্ডিং এর মধ্যে তো স্লাইড আছেই। ওকে, আই গেস সোফার যদি কারো কোয়েশ্চেন্স না থাকে সো আমরা হয়তো আজকে এখানে শেষ করব সেশনটা। এন্ড রেকর্ডিং এর যে ব্যাপারটা সবাই বলছিলেন সেটা হচ্ছে যে আমরা যে অ্যাটেন্ডেন্স ফর্ম যেটা দিয়েছি এটা আমি এর আগেও বলেছিলাম, সো আমি আবার একটু রিপিট করি। যেটা হচ্ছে যে রেকর্ডিং এর যে ফর্মটা আমরা দিয়েছি, সরি অ্যাটেন্ডেন্সের যে ফর্মটা দিয়েছি সেটা যদি আপনারা ফিল আপ করেন, সো আপনাদের মেইল গুলো আমাদের কাছে থাকলে আমরা ট্রাই করব আপনাদেরকে সেই মেইলে ড্রাইভ লিঙ্কটা দিয়ে দিতে রেকর্ডিং এর। আচ্ছা, there is a question, I would like to take that. এখানে আহ, মারুফ বলছেন, just a minute. Consider this follow-up question. There have been several instances where examiners stopped candidates at the 2-minute mark, which didn't necessarily impact their scores. There are frequent stopping instances for part 1 responses, even though candidates had invested their thoughts and energy in it. Is it a country-specific issue? Country-specific issue? No, I don't think it is a country-specific issue, but um, what I would say is, see, when you are an examiner and you have that authority in your hand to mark your candidates, uh, obviously there is academic integrity. Definitely there is academic integrity, and we all have to follow by the rules, abide by the rules. But an examiner, I believe, has the right to decide, like which marks to give or which not. So I'm sure if the examiner is deciding that a person who had been stopped at part 2, his or her marks should not be deducted because তার ডেলিভারিটা আনসারটা নিশ্চয়ই খুব ফ্ললেস ছিল। পার্ট 1-এ ফ্রিকোয়েন্টলি কেন স্টপ করে, কারণ পার্ট 1-এ যে শর্ট আনসার বা ব্রিফ আনসার দিতে হয় এটা অনেক ক্যান্ডিডেটরা বুঝে না। ওনারা মনে করেন যে if I speak more I'll get a better mark, but part 1 is supposed to be very brief answers. Therefore it's ওই সেকশনে দেখা যায় যে বেশি ইন্টারাপশন চলে আসে, বেশি বার তাদেরকে থামিয়ে দেওয়া হচ্ছে। সো এই জন্য জিনিসটা আসলে মোস্ট অফ দ্য টাইম ভ্যারি করে। I hope that answers your question. Okay, so if there's no more questions, I think we can all right. Okay. Thank you very much, Himel. I think we can end the session for today. And thank you everyone who stayed so late. এত রাত 11:15 বেজে গিয়েছে, আপনারা এখনো আছেন, I'm grateful. So that will be it. Himel, please end the session. ওকে, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। আপনি এত ইম্পর্টেন্ট একটা সেশন নেওয়ার জন্য and খুবই সুন্দরভাবে এক্সপ্লেইন করেছেন। আই গেস স্টুডেন্টদের অনেক হেল্প হয়েছে, কমেন্টসে বোঝা যাচ্ছিল আসলে। থ্যাংক ইউ সো মাচ আপু।
এন্ড Thank you, ইনশাল্লাহ আমরা thank যখন you. আবার নেক্সট ওয়েবিনার নিব সেখানেও আপনারা যারা এখন আছেন তারা থাকবেন, নেক্সট সেশনটা আরো ইন্টারেক্টিভ হবে ইনশাল্লাহ। তো থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং এভরিওয়ান। আমরা তাহলে আজকে এখানে শেষ করি। ইনশাল্লাহ আবার আরেকটা সেশনে সবার সাথে আবার দেখা হবে আর কি। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।